যারা লাইভ সেশনটাতে জয়েন করতে পারতেছো একটু কমেন্ট করে জানাতে হবে যে অডিও এবং ভিডিও দুইটা ব্যাপারই তোমার কাছে ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, মোটামুটি আমাদের অডিও এবং ভিডিও দুইটাই ক্লিয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করি, আস্তে আস্তে সবাই জয়েন করতে থাক। এর মধ্যে তোমরা একটা কাজ করতে পারো যে এর মাঝে তোমরা একটু চাইলে তোমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে আজকের ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তাহলে সবাই একসাথে শিখতে পারবো আর কি। মোটামুটি আমাদের অডিও এবং ভিডিও দুটাই ক্লিয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করি, আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকি। চাইলে তোমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে আজকের ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ওকে, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে জয়েন করতে পারছো। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা ক্যালকুলাসের আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আমরা ক্যালকুলাসের যে দুইটা পার্ট পড়ি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আজকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট নিয়ে আলাপ আলোচনা করব। তবে আজকের ক্লাসটা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সো প্রথম থেকে ক্লাসের টপিকগুলো যদি তুমি বুঝতে থাকো তাহলে দেখবা যে টোটাল ক্লাস শেষে সব ব্যাপারগুলো তোমার কাছে সহজ মনে হবে। তবে এইখানে একটা ব্যাপার, ক্লাসটাকে ভালো মতন বুঝতে হলে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে। আমরা একটা জিনিস ভুল করি, অন্তরীকরণ অনেক সময় ভালো মতন বুঝি না, যোগজীকরণের সূত্র মুখস্থ করি, তারপরে অঙ্ক করা ট্রাই করি। এটা একটা খুবই রং কনসেপ্ট। সবচেয়ে ভালো হচ্ছে তোমাকে ডিফারেন্সিয়েশন খুব ভালো বুঝে যেতে হবে। ডিফারেন্সিয়েশন যদি তুমি খুব ভালো বোঝো তাহলে ইন্টিগ্রেশন তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? তবে ক্যালকুলাসের
ক্যালকুলাসে আমরা কি করতে যাই বা ক্যালকুলাসে আমরা কি করি এই ব্যাপারে ক্যালকুলাসের একটা বেসিক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। আমি সেটা ক্লাস শেষে তোমাদেরকে কমেন্টে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ইন্টিগ্রেশনের বেসিক ব্যাপার জানতে পারবা। তবে আমি এখন যে কাজটা করব, যোগজীকরণে আমরা কি করতে যাচ্ছি শুধু সেই ব্যাপারটা একটু আলাপ আলোচনা করি নিই। যোগজীকরণে আমরা কি করতে যাব বা ইন্টিগ্রেশনে আমরা কি করব অ্যাকচুয়ালি। ক্যালকুলাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ। ক্যালকুলাসের ডিরেক্ট বাংলা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, ঠিক আছে। তার মানে এখানে নামের মধ্যেই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারটা চলে আসছে। তার মানে ক্যালকুলাস হচ্ছে ম্যাথের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপার নিয়ে হিসাব করা হয়, ঠিক আছে। আর পুরো ভিডিওটা ইউটিউবে আছে, সেটা দেখলে তোমরা ভালো মতন বুঝে যাবা। এখন ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট। ধরো তোমার কাছে বড় একটা পাথর আছে, অনেক বড় একটা পাথর। এই পাথরটাকে তুমি একবারে ভেঙে চুরমার করে ফেললে, বড় একটা পাথর তুমি ভেঙে চুরমার করে ফেললে, তাহলে বড় পাথরটা অনেকগুলা কোটি 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 এরকম ক্ষুদ্র 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 পাথরে ভেঙে গেল। একটা বড় পাথর অনেকগুলা ছোট ছোট পাথরে ভেঙে যাচ্ছে। এই ব্যাপারটা বা এই ঘটনাটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, বা এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন। আর ঠিক উল্টা কাজ, তোমার কাছে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র পাথর আছে, এই সবগুলা পাথরকে যদি তুমি যোগ করো, যেমন এই পাথরটাকে ভেঙে আমরা ছোট ছোট অনেকগুলা পাথরে পরিণত করছি, এই সব কয়টা পাথর যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমি আবার বড় পাথরটা ব্যাক পাবো। এই জিনিসটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে আমরা আসলে কি করলাম, অনেকগুলা ছোট ছোট পাথরকে যোগ করে বড় পাথরটা ব্যাক পাইলাম। তার মানে যোগ, যোগ মানে কি সামেশন। এই জন্য ইন্টিগ্রেশনে আমরা এই রকম যে একটা চিহ্ন দিই, এইটা আসলে কিছুই না, লম্বা একটা এস। আমরা যেমন এস লিখি, যেমন এস ফর শামীম বা এস ফর সবুজ, এরকম এস লিখি। এই এসটাকেই তুমি একটু লম্বা করে লিখবা, তাহলে এই যে ইন্টিগ্রেশনের যেটা সাইন, তার মানে এই এস কিছুই না, এই এস হচ্ছে সামেশন। তার মানে একটা জিনিস খেয়াল করো, বড় পাথরটাকে ভেঙে চুরমার করে ফেললাম যা হলো, আর এই সব কয়টা ছোটটাকে যোগ করে কিন্তু আমি আগের জায়গায় ব্যাক গেলাম। তার মানে অন্তরীকরণে যা হয় যোগজীকরণে তার ঠিক উল্টা জিনিস ঘটে। খেয়াল করো, অন্তরীকরণে বড় পাথরটা ভেঙে ক্ষুদ্র 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 পাথর পাইছি, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলা যোগ করেই আমি বড় পাথরটা ব্যাক পাইছি। তার মানে আমি অন্তরীকরণ যদি বাম হাত থেকে ডান হাতে যাই, তাহলে যোগজীকরণ হচ্ছে ডান হাত থেকে বাম হাতে চলে যাওয়া, ঠিক উল্টা জিনিস, ঠিক উল্টা জিনিস, ঠিক আছে। তার মানে আমি এই কথা বলে ফেলতে পারি যে ডিডিএক্স অফ, ধরো ডিডিএক্স অফ হচ্ছে ধরো একটা আন্ডা, এরকম ডিডিএক্স অফ আন্ডা ইকুয়াল টু যদি হয় ধরো একটা মুরগি, ধরো এটা একটা মুরগি, তাহলে এই যে মুরগিটা আসছে, এই মুরগিটাকে যদি আমি আবার যোগজীকরণ করি, এটা যেহেতু এক্সের সাপেক্ষে করি, তাহলে আমার ওই আন্ডাটা ব্যাক আসবে। কথা বুঝছি কি? তার মানে অন্তরীকরণের যে রেজাল্ট তাকে ধরে যদি আমি আবার যোগজীকরণ করি, তাহলে সেই ফাংশনটা ব্যাক আসবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কথা, আজকের লেসন 1, ঠিক আছে। আমরা ছোট ছোট কয়েকটা জিনিসের উপর বেস করে পড়ালেখা করব, তার একটা জিনিস। তার মানে তুমি এতটুকু বুঝতে পারলে অন্তরীকরণে যা ঘটবে যোগজীকরণে তার উল্টা জিনিস ঘটবে। কথা ক্লিয়ার? তার মানে আমরা যে পড়ব, আমরা অন্তরীকরণের হেল্প নিয়ে যোগজীকরণ পড়ব। কথা ক্লিয়ার সবাই? তার মানে অন্তরীকরণে যা হবে যোগজীকরণে তার ঠিক উল্টা জিনিস হবে। এটা হচ্ছে আমাদের আজকের প্রাইমারি লেসন নাম্বার 1, ঠিক আছে। এইবার একটু ভাই আমরা কিছু তোমার ভিতরে তোমার যে জানা ব্যাপার আছে, এই জানা ব্যাপারটাকে আমরা একটু মডিফাই করার ট্রাই করি, ঠিক আছে। যেমন তোমরা যারা অন্তরীকরণ, যেহেতু আমি অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা হওয়ার কথা, যারা একাডেমিক আছো তারাও আশা করি কথাবার্তা বুঝতে পারবা, তবে অন্তরীকরণ সম্পর্কে তোমাকে একটু ধারণা থাকতে হবে। ওকে, তুমি আমাকে বলো ভাই, তুমি আমাকে এতটুকু বলো যে এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কত হবে? এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কত হবে? এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন। এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কত হবে?
এক্সকে যদি অন্তরীকরণ করি বা এক্সকে যদি ভাই তোমরা একটু দ্রুত কমেন্ট দাও তো আমার এই কোশ্চেনটা হচ্ছে এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কত হবে, বা এক্সের ডিফারেন্সিয়েশন কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। এক্সের ডিফারেন্সিয়েশন কত তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি ভাই, একটু দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করি। যাই হোক, মোহাম্মদ শাহাদত হুসাইন লিখেছেন হচ্ছে 1। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু দূরে আছে, সেই জন্য আমি একটু দূর থেকে দেখতে অনেক সমস্যা হতে পারে। আচ্ছা, সালমান আহমেদ লিখেছেন 1, সালমান আহমেদ আবার লিখেছে 1, ঠিক আছে, আরাফাত লিখছে 1। যাই হোক, এক্সের অন্তরীকরণ সবাই বলতেছে হচ্ছে 1। যারা 1 বলতেছো তারা আমার কোশ্চেনটা ভালো মতন শুনো, এক্সের অন্তরীকরণ কত, এই কোশ্চেনটা আমি করেছি। এইবার আমি তোমাকে আরেকটি কোশ্চেন করি, সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কত। এইবার আনসার দাও ভাই। এক্সের যারা 1 লিখছো তাদের কাছে কোশ্চেন, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কত। আমি কিন্তু 2টা কোশ্চেন করছি। আমার প্রথম কোশ্চেন ছিল ভাই এই বেসিক কথাগুলো ভাই একটু ভালো মতন জানা দরকার, আমরা জানি কিন্তু ভিতরটা জানি না, এই জন্য আমাদের পরীক্ষায় আমরা ভালো করতে পারি না, কথা বুঝো। আমি প্রথম কোশ্চেন করছি এক্সের অন্তরীকরণ কত, তোমরা উত্তর দিয়েছো 1। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কত, এইবার রেজাল্ট কত বলো। সেকেন্ড কোশ্চেন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কত। আচ্ছা, 2টা কোশ্চেন তো তোমরা পার্থক্য বুঝতে পারছো, এক্সের অন্তরীকরণ কত আর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কত। ওকে, খেয়াল করি আমরা 2টা কোশ্চেনের মধ্যে পার্থক্য আছে ভাই। আমরা যে ডিএক্স এই কথাটা লিখি, ডিএক্স এর মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। উপরের ডি ফর ডিফারেন্সিয়েশন আর নিচের ডিএক্স এটা ইন্ডিকেট করে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যেমন ডিওয়াই যদি লিখতাম তাহলে এইটা ডিফারেন্সিয়েশন হতো, বাট ওয়াই এর সাপেক্ষে। কথা বুঝছি কি? তার মানে এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন রেজাল্ট হচ্ছে 1, এই কথাটা আমি মেনে নিলাম। এক্সের সাপেক্ষে বাট আমার তোমার কোশ্চেন ছিল এক্সের ডিফারেন্সিয়েশন কত। এক্সের ডিফারেন্সিয়েশন কিছুই না, জাস্ট ডি অফ এক্স ডিএক্স। ডি মানে ডিফারেন্সিয়েশন, কার সাপেক্ষে আমার দরকার নাই, কার সাপেক্ষে দরকার নাই, কথা ক্লিয়ার? তার মানে তোমাকে যদি এখন কোশ্চেন করা হয় এক্সের ডিফারেন্সিয়েশন কত, তাহলে আনসার দিবা ডিএক্স। আর যদি বলি এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন কত, তাইলে আনসার দিবা 1। পার্থক্য বুঝতে পারছি ভাই? তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কত, তুমি জাস্ট বলবা হচ্ছে ডি অফ সাইন এক্স। তোমাকে যদি আমি বলি সাইন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত, তাহলে তুমি বলবা ডিডিএক্স অফ সাইন এক্স। রেজাল্ট হচ্ছে আমরা জানি হচ্ছে কজ এক্স। কথা ক্লিয়ার ভাই? তার মানে ডিফারেন্সিয়েশন এবং অমুকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই 2টা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝতে পারছি কিনা? পার্থক্যটা সবাই বুঝতে পারছি? তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি সাইন এক্স, তাহলে কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি কজ এক্স। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে ডি সাইন এক্সটা আমি লিখলাম, এই ডি সাইন এক্সের রেজাল্ট কত, এই ডি সাইন এক্সের রেজাল্ট কত। আচ্ছা, এটা রেজাল্ট হচ্ছে দেখো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন, এটা আমরা জানি এক্সের সাপেক্ষে যদি করতাম তাইলে হতো কজ এক্স, বাট তোমাকে তো সাপেক্ষের কথা বলে নাই। তোমাকে কি সাপেক্ষের কথা বলছে? বলে নাই। তাহলে তুমি কার সাপেক্ষে করলে? তুমি এক্সের সাপেক্ষে করলে, সো দ্যাটস ওয়াই একটা ডিএক্স বলে দিতে হবে। তার মানে ডি সাইন এক্স এর মানে হচ্ছে কজ এক্স ডিএক্স, ডি সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স এবং ডিএক্স মানে হচ্ছে আমি এক্সের সাপেক্ষে করেছি। তাহলে ডি কজ এক্স বা কজ এক্সের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস সাইন এক্স। কার সাপেক্ষে করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে ইনটু একটা ডিএক্স দিয়ে দিব। কথা ক্লিয়ার ভাই? তাহলে তোমাকে আমি বলি ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কত, এর মানে হচ্ছে ডি ট্যান ইনভার্স এক্স, এর মানে ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন, এর রেজাল্ট হবে 1/1 + x স্কোয়ার। কার সাপেক্ষে করলে ভাই? তুমি কার সাপেক্ষে এই কাজটা করলে? এই কাজটা করলে তুমি এক্সের সাপেক্ষে, তার মানে ইনটু হচ্ছে। কথা ক্লিয়ার ভাই সবাই? তার মানে ডিফারেন্সিয়েশন এবং অমুকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই 2টা জিনিসের পার্থক্য সবাই বুঝতে পারছে কিনা? এই 2টা জিনিসের
মোটামুটি সবাই বুঝতে পারছি, তাহলেই আমরা আস্তে ধীরে সামনে আগাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার কথা শিখলাম হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ, পুরা উল্টা জিনিস 1 নাম্বার কথা। এবং 2 নাম্বার কথা আমরা যেটা শিখলাম, 2 নাম্বার কথা যেটা শিখলাম যে ডিফারেন্সিয়েশন এবং অমকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের পার্থক্যটা কি। কথা ক্লিয়ার ভাই? ওকে, তাহলে আমরা শুরু করব আজকের টাইপ 1। আজকের টাইপ 1, এবং এই টাইপ 1-এ আমরা খুব বেসিক কথা জানবো, খুবই বেসিক, একবারে ফান্ডামেন্টাল ফর্মুলা আর কি। ঠিক আছে, দেখো তো ভাই, তোমরা যখন এই ফর্মুলাটা শিখছিলে কিনা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, একদম 1 নাম্বার ফর্মুলা। এর মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে, প্লাস হচ্ছে সি। যেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা একটু বেসিক ব্যাপারগুলো জানো, এই জন্য এই সমস্ত ফর্মুলা আমরা ব্যাখ্যায় যাব না। ঠিক আছে, তার মানে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর মানে হচ্ছে মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে, প্লাস সি। কেন প্লাস সি হয় এটা আমরা জানি, না জানলে আমরা একটু পরে আলাপ আলোচনা করে দিব। ঠিক আছে, একটু পরে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করে দিব যে কেন আমাদের এটা হইল আর কি। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করি ব্যাপারটা। দেখো এখানে 2টা জিনিস আছে, একটা জিনিস হচ্ছে এক্স, দেখো একটা জিনিস হচ্ছে এক্স আর একটা জিনিস হচ্ছে ডিএক্স। আমরা এইটাকে এক্স ডিএক্স দেখতেছি না, এইটাকে আমরা এখন ভিন্নভাবে দেখব। একই জিনিস একটু ভিন্নভাবে দেখব, বাট এই ভিন্নভাবে দেখতে হলে তোমার কথাগুলো শোনার দরকার আছে। দেখো খেয়াল করো, এইখানে যেটা হচ্ছে এক্স, এই এক্সটা হচ্ছে ফাংশন, যারে আমরা যোগজীকরণ করব, আর ডিএক্স হচ্ছে অপারেটর। আমরা এটা জানি, এইগুলো আমার অপারেটর বা এত কঠিন কথাও তোমার জানার দরকার নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, ফাংশনকে এক্স খেয়াল করো, ফাংশনকে এক্স। এখন তুমি বলো এক্সের ডিফারেন্সিয়েশন কত? ফাংশন যে সে হচ্ছে এক্স, কথা ভালো মতন বোঝার ট্রাই করো ভাই। ফাংশন যে সে হচ্ছে এক্স, এক্সের ডিফারেন্সিয়েশন কত? ডিএক্স। এক্সের ডিফারেন্সিয়েশন ডিএক্স, তাহলে এই দেখো ডিএক্স। তার মানে যে ফাংশন অপারেটর হিসেবে তারই অন্তরীকরণ, রেজাল্ট হচ্ছে ফাংশনের পাওয়ার 1 বেড়ে গেছে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হয়েছে। আবার একটু খেয়াল করো, এটাকে এক্স ডিএক্স আমরা পড়বো না, এটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের ফাংশন, আর এক্সের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিএক্স। আমরা একটু আগেই শিখে আসছি। তার মানে ও যে ফাংশন, অপারেটর হিসেবে ওই ফাংশনেরই অন্তরীকরণ আছে, তার মানে রেজাল্ট হবে এই ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে। কথা ক্লিয়ার? দেখো এইটার রেসপেক্টে আমি একটা জিনিস লিখি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডি সাইন এক্স। ক্লিয়ার ভাই? তাহলে কি হবে রেজাল্ট? দেখো এইখানে যে এক্স ছিল অপারেটর হিসেবে, এক্সের অন্তরীকরণ ছিল। এখন দেখো এইখানে যে ফাংশনটা সাইন এক্স, অপারেটর হিসেবে তারই অন্তরীকরণ আছে। আমরা সাইন এক্সের অন্তরীকরণে কি বলছিলাম? ডি সাইন এক্স। তার মানে রেজাল্ট কি হবে? ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স ভাগ 2 প্লাস হচ্ছে সি। কথা ক্লিয়ার ভাই? এখন এই অঙ্কগুলাই পরীক্ষায় এরকম করে দেওয়া থাকবে। দেখো ডি সাইন এক্স তো আর দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে। দেখো সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, এরকম দেওয়া থাকবে। বলো তো ভাই, কজ এক্স ডিএক্সকেই কি লেখা যায়? আমরা একটু আগেই শিখে আসছি কজ এক্স ডিএক্স মানে কি? এটা মানেই তো ভাই ডি সাইন এক্স। কেননা ডি সাইন এক্স মানে আমরা শিখছিলাম যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশনকে আমরা বলবো ডি সাইন এক্স, এর মানেই হচ্ছে কজ এক্স। বাট কার সাপেক্ষে করলাম? এক্সের সাপেক্ষে, এই জন্য সাথে একটা ডিএক্স দিয়ে দিব। কথা ক্লিয়ার ভাই? সবাই কথা ক্লিয়ার? এটা ওকে? ওকে, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, এটাকে আমরা আরেকটু সামনে বাড়াই, এটাকে আমরা আরেকটু সামনে আগে বাড়াবো। খেয়াল করো, এরকম একটা কোশ্চেন আসছে, ইন্টিগ্রেশন অফ লন এক্স এর কিউব ভাগ হচ্ছে এক্স ডিএক্স। কথা ক্লিয়ার ভাই? এরকম একটা কোশ্চেন আসছে।
দেখো ভাই, আমি টাইপ ওয়ানের যে জিনিসটা বুঝাচ্ছি, টাইপ ওয়ানের এই জিনিসটা যদি তুমি ভালো মতন বুঝে যাও তাহলে বিলিভ ইট অর নট জেড ধরা লাগে, বিভিন্ন অঙ্কে জেড ধরা লাগে, ম্যাক্সিমাম অঙ্কেই তোমার আর জেড ধরতে হবে না। অনেক অঙ্ক আছে যেগুলো জেড ধরা ছাড়াই তুমি অঙ্ক করে ফেলতে পারবা। দেখো তো এই অঙ্কটার পরের লাইন আমি এটা লিখতে পারি কিনা, ইন্টিগ্রেশন অফ লন এক্সের কিউব ইন্টু 1/x dx। কথা ক্লিয়ার ভাই? 1/x লেখা যায় ভাই। এবার 1/x dx কে একটু খেয়াল করি ভাই, 1/x dx বলো তো কার অন্তরীকরণ 1/x dx? 1/x হচ্ছে লন এক্সের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এটা আমরা জানি। তাহলে 1/x ইন্টু ডিএক্স, তার মানে লন এক্সের ডিফারেন্সিয়েশন হবে 1/x, আর ডিএক্স মানে এক্সের সাপেক্ষে করলাম। কথা ক্লিয়ার ভাই? তাহলে দেখো এর পরের লাইনে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ লন এক্সের কিউব ইন্টু ডি অফ লন এক্স। লেখা যায় কিনা বলো তো ভাই? লন এক্সের ডিফারেন্সিয়েশন, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x, কার সাপেক্ষে করলাম? এক্সের সাপেক্ষে, খেলাই খতম। তাহলে দেখো এইটা যে ফাংশন লন এক্স, যে ফাংশন এইটা তারই অপারেটর, এইটা যা এইটা তারই ডিফারেন্সিয়েশন, তার মানে এইটা এক্স হলে এইটা ডিএক্স, তাহলে ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে, তার মানে লন এক্স এর পাওয়ার হবে 4 ভাগ 4 প্লাস সি। ক্লিয়ার বুঝতে পারছে কিনা ভাই? সবাই সবাই ক্লিয়ার বুঝতে পারছে কিনা একটু কমেন্ট দিয়ে জানাইতে হবে ভাই, যে আমি টাইপ ওয়ানে যা বোঝানোর ট্রাই করলাম এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট দিয়ে জানাও তো ভাই। ওকে, তাহলে আমি এইরকম আরেকটা এক্সাম্পল নিয়ে ফেলবো। ধরো আমার এইরকম একটা কোশ্চেন আসছে যে ইন্টিগ্রেশন অফ, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু ভাই এরকম সহজ সহজ কোশ্চেন আসে। ধরো তোমার এরকম আসছে tan ইনভার্স এক্স এর পাওয়ার হচ্ছে 4 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম একটা কোশ্চেন তোমার আসছে। ঠিক আছে, দেখো তো ভাই এটাকে এই কথা লেখা যায় কিনা, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু 1 ভাগ এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তো ভাই tan ইনভার্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, খুব স্বাভাবিক কথা। দেখো তো এর পরের লাইনে আমি এটা লিখতে পারি কিনা, tan ইনভার্স এক্স এর পাওয়ার হচ্ছে 4 ইন্টু এই পুরা জিনিসটা দেখো tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, কার সাপেক্ষে করলাম? এক্সের সাপেক্ষে, তার মানে এইটাকে লেখা যাবে ডি tan ইনভার্স এক্স। তাহলে খেয়াল করো এইটা যা এইটা যা এইটা তারই অন্তরীকরণ, তার মানে এইটা ফাংশন হলে এই পুরাটা অপারেটর, এইটা এক্স হলে এইটা পুরাটা ডিএক্স, তার মানে এক্সের পাওয়ার 4 আছে, পাওয়ার 1 বেড়ে যাবে, তার মানে রেজাল্ট হবে হচ্ছে tan ইনভার্স এক্সের পাওয়ার হচ্ছে 4 আছে, 5 হয়ে যাবে, 1 বেড়ে যাবে, ভাগ 5 প্লাস সি। কথা বুঝছে কি? এই ধরনের অঙ্ক তুমি যদি গোটা 20 প্র্যাকটিস করো তাহলে অঙ্ক আর তোমার হাতে করা লাগবে না, অঙ্ক তুমি দেখে দেখেই উত্তর বলতে পারবা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা এবার দ্বিতীয় ধাপে চলে যাব। ঠিক আছে, ওকে। আজকে টাইপ টুতে আমরা কি পড়তে যাব সেটার কিছু ব্যাপার আমরা শুরুতেই বলে আসছি। আমি শুরুতেই বলছিলাম যে ডিফারেন্সিয়েশন যদি হয় হচ্ছে, ধরো আচ্ছা এই ডিফারেন্সিয়েশন, এই ডি ফর ডিফারেন্সিয়েশন আর এই ডিএক্স ফর এক্সের সাপেক্ষে আমি বলছি একটা মানুষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, রেজাল্ট হইল মনে করো যে মানুষকে ডিফারেন্সিয়েশন করলাম, ধরো হয়ে গেল কি, হয়ে গেল মনে করো যে একটা মাছ। ঠিক আছে, ধরে নিচ্ছে একটা মাছ, এই একটা মাছ হয়ে গেল, কার সাপেক্ষে করছি? এক্সের সাপেক্ষে। তাহলে এই মাছটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, অবশ্যই এইখানে যেহেতু এক্সের সাপেক্ষে এখানেও এক্সের সাপেক্ষেই করতে হবে, এক্সের সাপেক্ষে, তাহলে ওই মানুষটা ব্যাক আসবে, একটা প্লাস সি হয়, সি কেন হয় না এটা আমরা একটু পর বুঝে নিব আর কি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, আমরা এইটার উপর বেস করে এখন পড়ালেখা করব। ডিফারেন্সিয়েশনের রেজাল্ট যা, ওই রেজাল্টকে ইন্টিগ্রেশন করলে অঙ্কটা ব্যাক আসবে। ঠিক আছে, টাইপ টুতে আমরা এই জিনিসটাই পড়ব। তার কেস 1 খেয়াল করো, কেস 1 বলো তো ভাই, ডিডিএক্স অফ লন এক্স মানে কত?
মানে লন এক্সকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কাকে, লন এক্সকে। রেজাল্ট কত হবে 1/x, তাই তো 1/x। তার মানে লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্সের সাপেক্ষে 1/x। তাহলে এইটা মানুষ হইলে এটা হচ্ছে মাস। তাহলে বলো তো ভাই এই 1/xকে যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি রেজাল্ট কত হবে লন এক্স প্লাস হচ্ছে সি। কথা ক্লিয়ার ভাই? আমরা এইটাকে হেল্প নিয়ে এই কাজটা করলাম, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, আমরা এটাকে আরও একটু গুছায় লিখবো। এইটাকে লেখা যায় নিচে এক্স, এই ডিএক্স উপরে চলে গিয়ে হয়ে গেল ডিএক্স। কথা ক্লিয়ার? ইকুয়াল টু হচ্ছে লন এক্স প্লাস হচ্ছে সি। খেয়াল করো, খেয়াল করি ভাই। এবার একটু এখানে দেখো ভাই, এই লাইনটার দিকে সবাই মনোযোগ দাও, এই লাইনটার দিকে। বলো তো ভাই, আমি শুরুতেই বলছি এক্সের ডিফারেন্সিয়েশন কি? এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স, আর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে একটু খেয়াল করো, নিচে কে আছে ভাই? নিচে আছে এক্স, নিচে হচ্ছে এক্স, আর উপরে কে? উপরে ডিএক্স। তার মানে নিচে যা উপরে তারই ডিফারেন্সিয়েশন। আমি কিন্তু কারো সাপেক্ষে বলতেছি না, খেয়াল করো, নিচে যা উপরে তার ডিফারেন্সিয়েশন, নিচে যা উপরে তার ডিফারেন্সিয়েশন। উত্তর হবে লন অফ তা, মানে তা কোনটাই যে নিচেরটা, লন অফ তা। কথা বলছি কি? নিচে যা উপরে তার ডিফারেন্সিয়েশন, নিচে যা উপরে তার ডিফারেন্সিয়েশন, রেজাল্ট হবে লন অফ নিচেরটা বা লন অফ তা। কথা ক্লিয়ার? আমি একটু এটাকে ফর্মুলা আকারে লিখতে পারি। দেখো, নিচে ধরো একটা ফাংশন, উপরে ওই ফাংশনেরই অন্তরীকরণ। তার মানে এফ এক্স দিয়ে আমি ফাংশন বোঝাচ্ছি, আর এফ ড্যাশ এক্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ওই ফাংশনের অন্তরীকরণ বোঝাচ্ছি। উত্তর হবে লন অফ ফাংশন প্লাস হচ্ছে সি, লন অফ ফাংশন প্লাস সি। নিচে যা উপরে তার অন্তরীকরণ, নিচে যা উপরে তার অন্তরীকরণ, রেজাল্ট হবে লন অফ নিচেরটা, রেজাল্ট হবে লন অফ নিচেরটা। কথা ক্লিয়ার ভাই? এতটুকু সবাই ক্লিয়ার হইলে আমরা এখন এটার একটা এক্সাম্পলে চলে যাব। এটার একটা এক্সাম্পল নিয়ে ফেলে খুব সহজ একটা অঙ্ক নিয়ে ফেলবো। ধরো ইন্টিগ্রেশন অফ cot x dx। খেয়াল করো, সহজ একটা অঙ্ক নিলাম, ইন্টিগ্রেশন অফ cot x dx। তাহলে cot x কে কি লেখা যায় ভাই? আমরা জানি cos x ভাগ sin x dx। খেয়াল করো, এইবার এই জিনিসটাকে আমি এইভাবে লিখবো। দেখো, নিচে আছে হচ্ছে sin x, নিচে আছে sin x, উপরে লেখা যাচ্ছে হচ্ছে cos x, এই dx-টা উপরে লিখে দিলাম dx। বলো তো ভাই, sin x এর ডিফারেন্সিয়েশন কত? sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে d sin x। আমরা শুরুতেই বলছিলাম sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে d sin x। যারা এগুলো বুঝতেছো না তাদেরকে লেকচারটা প্রথম থেকে দেখতে হবে। d sin x। এখন বলো, sin x এর ডিফারেন্সিয়েশন মানে কি? cos x, বাট কার সাপেক্ষে করলে? x এর সাপেক্ষে, তার মানে cos x dx। খুব স্বাভাবিক কথা। তাহলে দেখো, sin x এর ডিফারেন্সিয়েশনই কিন্তু উপরে আছে cos x dx। তার মানে নিচে যা উপরে তার ডিফারেন্সিয়েশন, নিচে যা উপরে তার ডিফারেন্সিয়েশন। তার মানে রেজাল্ট হবে লন অফ নিচেরটা, লন অফ sin x প্লাস সি, লন অফ sin x প্লাস সি। নিচে যা উপরে তার অন্তরীকরণ, রেজাল্ট হবে লন অফ তা। খেয়াল করছি ভাই? এটা পরেরটা একটু দ্রুত লিখতে হবে, ঠিক আছে? আর্মি স্টাইল, বুঝবা দ্রুত, লিখবা দ্রুত, ঠিক আছে? একটা কথা মাথায় রেখো, ভর্তি পরীক্ষায় এখন যদি কেউ চান্স পাইতে চাও, এখন আর ম্যাক্সিমাম ভাই এখন আর মেধার জোরে চান্স হয় না, এখন হচ্ছে মেধা প্লাস তোমার স্পিড। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা একটা কথা শুনছো না, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। ওই যে কোথায় কোনো এক কচ্ছপ নাকি খরগোশের সাথে দৌড়ায় কচ্ছপ জিতে গেছে, ঠিক আছে? এই মোটিভেশন চলতো হচ্ছে তোমার কত, আজ থেকে মানে 2000 বছর আগের মোটিভেশন। আমরা এখন 2020 সালেও এই মোটিভেশন দিচ্ছি, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। ভাই, এক সময় মানুষ হাইটে ঢাকা যাইতো, আর এখন 40 মিনিটে প্লেনে ঢাকায় চলে যায়। আরও এত উন্নত প্রযুক্তি চলে আসছে যে তুমি 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাইতে পারবা। সো এখন আর স্লো আর স্টেডির কোনো ভাত নাই ভাই, এখন দৌড়াইতে হবে, ঠিক আছে? দৌড়াইতে হবে হচ্ছে, আমার কথা হচ্ছে কোনো খরগোশ টরগোশ কচ্ছপ টচ্ছপ না, দৌড়াইতে হবে হচ্ছে অ্যারাবিয়ান হর্সের গতিতে, ঠিক আছে? কোনো স্লো পড়ালেখা করা যাবে না, পড়ালেখা হবে স্পিডে।
ঠিক আছে, ইন্টারমিডিয়েটের কোর্স 2 বছর, 2 বছরে 4 বার শেষ করে ফেলতে হবে প্রয়োজনে, বাট স্পিড মাস্ট। আমি একটা বলি, বুয়েট ভর্তি পরীক্ষায় 60টা কোশ্চেন, তুমি যদি অত খুব এক্সট্রিম মেধাবী 60টাই তুমি পারো, তারপরেও 3 ঘন্টায় 60টা আনসার দিতে পারবে না। তার মানে আলটিমেট খেলা হবে কার স্পিড কত বেশি। কথা বলছে কি, খুব স্পিডে লিখতে হবে ভাই, খুবই স্পিড। ঠিক আছে, স্পিডের কোনো বিকল্প নাই। ঢাকা ইউনিভার্সিটির 120, মানে এখন তো রিটেন চলে আসছে, ধরো 1 বছর আগে যখন রিটেন ছিল না, 120টা কোশ্চেন ছিল, 120টা রিটেন মানে পড়তেই ভাই 120টা কোশ্চেন পড়তেই 1 ঘন্টা টাইম লাগে। তাহলে কেমনে তুমি 1 ঘন্টা 20 মিনিটে আনসার দিবা ভাই? সো দ্যাটস ওয়াই স্পিডের কোনো বিকল্প নাই। আমি একটা কোশ্চেন নিয়ে ফেললাম, ধরো এরকম ইন্টিগ্রেশন অফ, ওকে সহজ একটা কোশ্চেন নেই, উপরে লিখলাম হচ্ছে 3dx, নিচে লিখলাম হচ্ছে 1 + x² ইন্টু হচ্ছে tan ইনভার্স x। ঠিক আছে, এই একটা অঙ্ক তোমার চলে আসছে। এটাকে আমরা একটু সুন্দর করে গুছাবো। প্রথম কাজ হচ্ছে খেয়াল করতে হবে যে অঙ্কটাকে গোছানো যায় কিভাবে, গোছানো যায়। খেয়াল করো, ধ্রুবক 3, এই জানে কোনো 3 দরকার নাই, 3 বাইরে নিয়ে আসলাম। tan ইনভার্স x রাখলাম। tan ইনভার্স x এর হুবহু ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 + x², এটা x এর সাপেক্ষে, তাহলে dx আছে ইন্টু dx দিয়ে দিলাম। দেখো নিচে যা উপরে তার অন্তরীকরণ, তাহলে আমরা শিখছি উত্তর হবে ln অফ তা, তার মানে 3 ln অফ tan ইনভার্স x + c। ঠিক আছে, 3 ln অফ tan ইনভার্স x + c। কথা ক্লিয়ার? ওকে, মুছে দিলাম। তাহলে নিচে যা উপরে তার অন্তরীকরণ, এইগুলা কিন্তু ছোট ছোট জিনিস, আমরা যখন আস্তে আস্তে বড় বড় অঙ্কের মধ্যে ঢুকবো এই ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে সেখানে। ঠিক আছে, ওকে। কেস 2, তাহলে কেস 1-এ শিখলাম নিচে যা উপরে তার অন্তরীকরণ। একটু খেয়াল করো, আমরা কেস 2-র দিকে চলে যাই। বলো তো ভাই, ddx অফ √x, তার মানে √x এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত হবে? √x এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা জানি 1/2 √x, তাই তো? উভয় পক্ষরে 2 দিয়ে গুণ করি, তাহলে ddx অফ 2 √x = হবে হচ্ছে 1/√x। খেয়াল করো ভাই, তার মানে এই ফর্মুলায় এইটা যদি মানুষ হয় তাহলে এইটা হচ্ছে মাস, তাহলে ইন্টিগ্রেশন অফ মাস যদি করি তাহলে 1/√x dx = হবে হচ্ছে 2 √x + c। তার মানে অন্তরীকরণের রেজাল্ট যা, যোগজীকরণের তার উল্টা। খেয়াল করছে এটাকে একটু গুছিয়ে লিখবো। দেখো, ইন্টিগ্রেশন অফ রুটের মধ্যে x, উপরে লিখলাম হচ্ছে dx, তাহলে রেজাল্ট হবে 2√x। খেয়াল করো, কথা ভালো মতন খেয়াল করো। আমরা জানি x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dx, x এর ডিফারেন্সিয়েশন কত? dx। ক্লিয়ার ভাই? আর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে দেখো, নিচে রুটের মধ্যে যা, এইটা একটু যাটাকে আমি সবুজ কালার দিয়ে মার্ক করলাম। ঠিক আছে, নিচে যা না, কিন্তু নিচে রুটের মধ্যে যা উপরে তার অন্তরীকরণ, রেজাল্ট হবে 2√তা + c। ঠিক আছে, নিচে রুটের আগের বার ছিল নিচে যে উপরে তার অন্তরীকরণ, এবার হচ্ছে নিচে রুটের মধ্যে যে উপরে তার অন্তরীকরণ, রেজাল্ট হবে 2√c। কথা ক্লিয়ার ভাই? তাহলে এটাকে আমরা সুন্দর ফর্মুলা আকারে যদি লিখতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ নিচে রুটের মধ্যে কোনো একটা ফাংশন, উপরে ওই ফাংশনেরই অন্তরীকরণ, রেজাল্ট হবে 2√, ওই ফাংশন + c। ঠিক আছে ভাই, এটা সবাই একবারে সিম্পল জিনিস। নিচে রুটের মধ্যে যে উপরে তার অন্তরীকরণ, রেজাল্ট হবে 2√c। মুছে দিলাম ভাই। আমরা এটার একটা এক্সাম্পল নিয়ে ফেলি। ওকে, খেয়াল করি একটা সহজ এক্সাম্পল। ওকে, ধরো নিচে রুটের মধ্যে হচ্ছে sin 3x, উপরে আছে হচ্ছে cos 3x dx। খেয়াল করো ভাই, বলো তো নিচে রুটের মধ্যে যে ভদ্রলোকটা আছে সেটা হচ্ছে sin 3x, তাই তো? sin 3x। এখন বলো তো ভাই, sin 3x এর ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে রেজাল্ট হবে হচ্ছে cos 3x। এখন ও তো আর x না,
ও তো এক্স, যেহেতু সে এক্স না সেহেতু তার আবার অন্তরীকরণ করতে হয়। মনে পড়ে সবার এটা? ওকে, যেহেতু সে এক্স না সেহেতু তাকে আবার অন্তরীকরণ, এটা আমরা ডিফারেন্সিয়েশনেই শিখছি। এখন কথা হচ্ছে এইটা তো ডিফারেন্সিয়েশন করতে বলছি, বাট টোটাল ঘটনাটা ঘটাইলাম কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তার মানে আমি একটা ডিএক্স দিয়ে ফেলবো, তার মানে 3 cos 3x dx, তাই তো? এটা আসলে তোমরা এমনি বুঝতে পারবা, তাও আমি একটু ভেঙে চুরে বোঝাচ্ছি, কেননা একাডেমিকেরও কেউ কেউ থাকতে পারে। তাহলে দেখো, নিচে রুটের মধ্যে যে উপরে হুবহু তার অন্তরীকরণ কিন্তু নাই, একটা 3 শর্ট আছে। তাহলে আমি এর পরের লাইনে উপরে আমার প্রয়োজনীয় 3টা দিয়ে নিব। 3 cos 3x dx ভাগ হচ্ছে √sin 3x। তাহলে উপরে 3 দিছি, সামনে 1/3 দিয়ে দিই, খেলাই খতম। এবার তুমি দেখো ভাই, নিচে রুটের মধ্যে যে উপরে তার অন্তরীকরণ, রেজাল্ট হবে 1/3 মতন 1/3 থাকলো, রেজাল্ট হবে 2√, তার মানে 2√sin 3x প্লাস হচ্ছে c। তার মানে এটাই উত্তর আর কি। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আশা করি এটা তোমাদের বোঝার কথা। সো আমি এটা নিয়ে আর কথা বাড়াইলাম না। ঠিক আছে, ওকে। এবার কেস 3টা বোঝার ট্রাই করি। বলো তো ভাই, ddx of uv মানে ddx of u ইন্টু ddx of v। ঠিক আছে, এইটার মানে ওই যে uv গুণের নিয়ম আমরা জানি, এটা হচ্ছে u ইন্টু ভির অন্তরীকরণ x এর সাপেক্ষে প্লাস হচ্ছে v ইন্টু ইউ এর অন্তরীকরণ x এর সাপেক্ষে। মনে আছে ভাই? তার মানে ইউভিকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই পুরা জিনিসটা হয়, তাই তো? এই পুরা জিনিসটা, তাহলে বলো তো এই পুরা জিনিসটার যোগজীকরণ কত হবে? এই পুরা জিনিসটার যোগজীকরণ হবে হচ্ছে ইউভি। ক্লিয়ার ভাই? ইউভি এর অন্তরীকরণ যদি এই পুরা জিনিসটা হয় তাহলে এই পুরা জিনিসটার যোগজীকরণ হবে ইউভি। খুব ক্লিয়ার, স্বাভাবিক কথা। ওকে, এখন আমি একটু সিম্পল চেঞ্জ করব। আমি ই টু দি পাওয়ার x, এইখানে যে ইউ আছে ইউকে বললাম ই টু দি পাওয়ার এক্স আর ভিকে বললাম ভি। ইউকে বললাম ই টু দি পাওয়ার এক্স, ভির মতন ভি থাকলো। তাহলে এটাকে আমরা লিখব ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ প্লাস ভি ইন্টু ইউ এর, ইউ মানে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স। কথা ক্লিয়ার ভাই? তাহলে পুরা জিনিসটার যোগজীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ভি। ক্লিয়ার ভাই? এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে এখানে থাকবে ভি, এখানে থাকবে হচ্ছে ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা যা শিখছি ই টু দি পাওয়ার এক্স ভি এর যোগজীকরণ এই পুরা জিনিসটা, তার মানে এই অন্তরীকরণ এই পুরা জিনিসটা, তার মানে এই পুরা জিনিসটার যোগজীকরণ হবে ই টু দি পাওয়ার এক্স ভি। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি প্লাস ডিভি ভাগ ডিএক্স, অবশ্যই ঘটনাটা এক্সের সাপেক্ষে ঘটবে, ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এক্স ভি প্লাস সি। তাই তো? ই টু দি পাওয়ার এক্স ভি এর অন্তরীকরণ যদি এই পুরাটা হয়, এই পুরাটার যোগজীকরণ হবে ই টু দি পাওয়ার এক্স ভি। কথা ক্লিয়ার ভাই? এবার দেখো এই লাইনটার দিকে সবাই একটু খেয়াল করি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি প্লাস ডিভি ভাগ ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি প্লাস ডিভি ভাগ ডিএক্স, বা এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি প্লাস ভি এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি প্লাস ভি এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সে। খেয়াল করছি ভাই? ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সে। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউটাকে আমি বললাম এফ অফ এক্স প্লাস ওই এফ অফ এক্সের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এই পুরাটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওই ফাংশনটা প্লাস সি। কথা বুঝছে কি? তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, রেজাল্ট হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সে। ক্লিয়ার ভাই?
এই ফর্মুলাটা খুবই জনপ্রিয় ফর্মুলা, এবং তোমাদের বইতে ওই যে গুণের নিয়মের অধ্যায়ের যে যোগজীকরণ আছে তার ম্যাক্সিমাম অঙ্কই ভাই এইভাবে সলভ করা যাবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স যেখানে গুণ আছে, যেগুলাতে ই টু দি পাওয়ার এক্স গুণ আছে, যেমন আমি একটা সিম্পল কোশ্চেন লিখি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ধরো সেক এক্স ইন্টু 1+10x dx, এইটা কত? এই একটা অঙ্ক আসছে। ঠিক আছে, ওকে। এবার দেখো তো ভাই, আমি এটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। এটা বইয়ের অঙ্ক, কিন্তু তুমি খুলে দেখো, তোমার বইতেই আছে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু, দেখো সেক এক্স দিয়ে গুণ করি, তাহলে সেক এক্স প্লাস হচ্ছে সেক এক্স 10x dx। খেয়াল করো, এখন বলো তো ভাই, সেক এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত? সেক এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স 10x। তার মানে দেখো এইটা যা, এইটা তার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে আমি ডিরেক্ট রেজাল্ট লিখে দেবো, উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সে মানে কি সেক এক্স প্লাস সি। ঠিক আছে ভাই, আশা করি এটা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, মুছে দিলাম। এরকম কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোকে একটু ভেঙে চুরে ওই কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আকারে সাজাতে হয়। যেমন বুয়েট ভর্তি পরীক্ষায় 2 বার আসা অঙ্ক, এবং তোমার বোর্ড পরীক্ষায় তুমি বই খুলে দেখো এই অঙ্কটা কতবার আসছে, তোমার বইতেই আছে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ভাগ 1+x এর হোল স্কোয়ার dx। এই অঙ্কটা ভাই খুবই মারাত্মক অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বুয়েট ভর্তি পরীক্ষায় আসা অঙ্ক, এবং তুমি শুধু বুয়েট ভর্তি পরীক্ষা না, মানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা অঙ্ক এটা, তুমি বই খুলে দেখতে পারো। ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এক্স ভাগ 1+x স্কোয়ার। তাহলে তুমি দেখলে এতটুকু বুঝলে কিনা যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ যদি বানাতে পারি, তাহলে রেজাল্টটা লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু সে। তার মানে ই টু দি পাওয়ার এক্সের সাথে যে জিনিসটুকু আছে, এই ই টু দি পাওয়ার এক্সের সাথে যে জিনিসটুকু আছে, যে লাল বৃত্তের মধ্যে আমি যে জিনিসটুকু আলাদা করে দিলাম, এই জিনিসটুকু লিখতে হবে কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, কেউ প্লাস তার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তার মানে এই জিনিসটারে ভাঙতে হবে ভাই, এই জিনিসটারে ভাঙতে হবে। এবং তুমি ক্যালকুলাসে যখনই ক্যালকুলাস করতে যাবা, যখনই ক্যালকুলাসের বেসিক ব্যাপার তোমার ভিতর ঢুকে যাবে এবং তুমি প্রচুর প্র্যাকটিস করবা, তখনই দেখবা যে 1+x নিচে যদি থাকে আর উপরে এক্স বা এই জাতীয়, উপরে এক্স বা এই জাতীয় চলক থাকে, এইটাকে সিম্পলিফাই করতে সবসময়ই তুমি খেয়াল করবা যে উপরের লবটাকে ধরে হর বানানোর চেষ্টা করতে হয় বা হরের অনুরূপ বানানোর চেষ্টা করতে হয়, তাহলে অঙ্ক ভেঙে চুরে সিম্পল হয়ে যায়। ঠিক আছে, সবসময় এরকম কেস আসলে এইভাবেই ভাঙতে হয়। দেখবা সব অঙ্কই প্রায় এরকম। দেখো নিচে আছে 1+x এর হোল স্কোয়ার আর উপরে আছে শুধু এক্স, তাহলে অনুরূপ বানানোর জন্য উপরে আমি 1+x করলাম। এখন ছিল এক্স, আমি তো লিখছি 1+x, তার মানে আমি কত বেশি লিখে ফেলছি? 1 বেশি লিখে ফেলছি, তাহলে 1 মাইনাস দিয়ে দিলাম। এইভাবে সাধারণত সিম্পলিফাই করতে হয়। ঠিক আছে, এবার দেখো এর পরের লাইন, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যাচ্ছে 1+x ভাগ হচ্ছে 1+x এর হোল স্কোয়ার, মানে আমি আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, প্লাস এটা আছে -1, তাহলে -1 ভাগ হচ্ছে 1+x এর হোল স্কোয়ার, টোটালটার সাথে একটা dx। ওই যে কেমন ঘটনাটা, যে a প্লাস বির নিচে যদি x থাকে লেখা যায় হচ্ছে a ভাগ x প্লাস হচ্ছে b ভাগ x, ছোটোবেলার ক্লাস 2-3 কাজ আর। ক্লিয়ার ভাই? এতে উপরেরটা এবং নিচেরটা সেম বা অনুরূপ বানানোর ট্রাই করা লাগে, এই জন্য যে দেখো এই যে উপরেরটা নিচেরটা একটা কেটে যাবে, কিন্তু এই জন্যই অঙ্কটা আস্তে আস্তে সিম্পলির দিকে যায় আর কি। ঠিক আছে, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স একটা কেটে নেবে, তারপরে 1 ভাগ 1+x প্লাস হচ্ছে -1 ভাগ 1+x এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে dx। খেয়াল করো ভাই, এখন তুমি আমাকে বলো যে ddx অফ 1 ভাগ x, মানে 1 ভাগ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত? -1 ভাগ x স্কোয়ার, তাই তো? তাহলে দেখো
এটা 1/x এর মতন চিন্তা করো, এটা 1/x এর মতন চিন্তা করো, তাহলে এটা 1/x হলে এটা মান -1/x²। তার মানে এইটা যাহা এইটা তাহার x এর সাপেক্ষে অন্তরীকরণ। যেমন 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x², তাহলে এই জিনিসটাকে যদি 1/x এর মতন চিন্তা করি তাহলে এটা -1/x²। তার মানে এইটা যাহা এইটা তাহারই অন্তরীকরণ। তার মানে ঘটনাটা কি ঘটলো দেখো, e⁴x ইন্টু কেউ প্লাস তাহার x এর সাপেক্ষে অন্তরীকরণ। তার মানে রেজাল্ট হবে e⁴x ইন্টু সে, তার মানে e⁴x ইন্টু 1/1 + x + c, 1/1 + x + c। ঠিক আছে ভাই, খুবই সিম্পল জিনিস এবং আশা করি তোমরা সবাই খুব সহজে এটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা পরের ধাপে যাওয়ার আগে ওকে আমরা পরের ধাপে চলে যাব, বাট পরের ধাপে যাওয়ার আগে ঠিক আমি এইরকম আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিতে চাই, ঠিক এইরকম। এবং এই অঙ্কটা সবাই তোমরা বাসায় অঙ্কটা করার ট্রাই করবা। ঠিক আছে, ঠিক এই অঙ্কটা যেভাবে করলাম ঠিক এইভাবেই অঙ্কটা করার সবাই ট্রাই করবা। এটা তোমাদের হোমওয়ার্ক। ইন্টিগ্রেশন অফ e⁴x ইন্টু x - 3, উপরে হচ্ছে x - 3 আর নিচে হচ্ছে x + 1 এর হোল কিউব dx। ঠিক আছে, আমি ভাঙার সময় যে অ্যালগরিদম তোমাকে বলছি যে লবকে ধরে সব সময় লব মানে উপরেরটা আর কি, লবকে ধরে সব সময় হরের অনুরূপ বানানোর ট্রাই করা লাগে। আচ্ছা, উপরেরটাকে লব বলে, নিচেরটারে হর বলে, তাই তো? যাই হোক, প্রাইমারি ছোটোবেলার ব্যাপার সেবার ছিল, ভুল হইতে পারে, লব হরে ভুল হইতে পারে, এটা কোনো ব্যাপার না। তুমি সবসময় ট্রাই করবা উপরেরটারে ধরে, আমরা বাংলায় খাস বাংলায় করি, উপরেরটাকে ধরে নিচেরটার অনুরূপ বানানোর চেষ্টা করতে হবে, তাহলেই হচ্ছে ভগ্নাংশগুলা ভেঙে চুরে সিম্পল করা যায়। ঠিক আছে, সবসময়ই এই অ্যালগরিদম। ঠিক আছে, এটা তোমরা সবাই মাথায় রাখবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক ভাই, এটা সবাই অঙ্কটা করার ট্রাই করবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই অধ্যায়ের নাম ছিল হচ্ছে তোমার, যেটা আমরা এখন পড়লাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, বা হচ্ছে গুণের নিয়ম। এই e⁴x, তোমাদের বই যদি আমার সামনে একটা বই আছে, কেতাবউদ্দিনের বই, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য কেতাবউদ্দিনের বইটা ভালো, তোমাদের এটা ফলো করা উচিত আর কি, আমার কাছে মনে হয়, মানে আমি হলে এটা পড়তাম আর কি। তোমাদের 10ম অধ্যায় বোধহয় হচ্ছে যোগজীকরণ, 10-এর সি মানে এক্স সি, আমি এই অধ্যায়টাই এখন পড়াচ্ছি, তার e⁴x এর সাথে যেটা, এইটা আমি তোমাদেরকে এখন পড়াইলাম। এখন আমরা যেটা করব, লেখক আমাদের টাইপ হচ্ছে টাইপ 3, আমরা এই অধ্যায়টাই শেষ করে নিই আগে, টাইপ 3, তারপরে সহজ জিনিসগুলো পড়বো না। ঠিক আছে, টাইপ 3 হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস মানে ভেঙে চুরে ইন্টিগ্রেশন করা, এত কঠিন নাম না থাকলে আমরা সিম্পলি পড়ি, এটার নাম হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, গুণের নিয়ম আমার কাছে এটাই সহজ নাম মনে হয়। যেমন ddx অফ uv মানে u আর v যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা এটাকে করতে পারি যে u ইন্টু v এর অন্তরীকরণ প্লাস হচ্ছে v ইন্টু u এর অন্তরীকরণ x এর সাপেক্ষে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে অন্তরীকরণের গুণের নিয়ম। তাহলে ইন্টিগ্রেশনের যেটা গুণের নিয়ম, আচ্ছা আমি যেহেতু ওইটা আমি ধরে নিচ্ছি যে তোমাদের অ্যাডমিশন স্টাইল, তার মানে তোমরা এই ফর্মুলাগুলো জানো। এই ফর্মুলাটা কীভাবে আসছে আমি ব্যাখ্যা দিচ্ছি না। ঠিক আছে, এটা খুবই সহজ একটা ফর্মুলা, অন্তরীকরণের হেল্প নিয়ে এই ফর্মুলাটা প্রমাণ করা যায়। আমরা একটু দ্রুত লিখে ফেলি, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে u ইন্টু v, তাহলে u ইন্টু v এর হচ্ছে যোগজীকরণ, u ইন্টু v এর যোগজীকরণ মাইনাস ইউ এর যেটা ইউ ছিল তার অন্তরীকরণ, ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ। যে রেজাল্টটা হবে এই পুরা রেজাল্টটাকে আবার এক্স এর সাপেক্ষে যোগজীকরণ। খেয়াল করি, ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস দিয়ে ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ
যা হবে তাকে আবার এক্সের সাপেক্ষে যোগজীকরণ। কথা বলছি কি, এই হচ্ছে গুণের নিয়ম। দেখো এইখানে যে দুইটা পার্ট ছিল, দুইটা পার্ট সিমিলার পার্ট ছিল, ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ, আবার ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ। তার মানে কাকে ইউ ধরি কাকে ভি ধরি কোনো ঝামেলা নাই। কিন্তু এইখানে দেখো দুইটা সিমিলার পার্ট না, দুইটা ডিফারেন্ট পার্ট। তার মানে যাকে ইচ্ছা তাকে ইউ ধরলে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা যে খুবই সিম্পল একটা কথা শিখি, সেটা হচ্ছে লিয়েট। এখানে ই ফর এক্সপোনেনশিয়াল বা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এইগুলো আর কি, ঠিক আছে। টি ফর হচ্ছে ট্রাইগোনোমেট্রি মানে সাইন কস ট্যান কট সেক কোসেক। এ ফর হচ্ছে অ্যালজেব্রা মানে বীজগণিত, 3x 5x 2x স্কোয়ার 9x স্কোয়ার এইগুলা। আই ফর ইনভার্স ওই যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এইগুলা সব হচ্ছে ইনভার্স। আর এল ফর হচ্ছে লগারিদম মানে হচ্ছে লগ এবং লন। তাহলে এই দিক থেকে আমরা হিসাব করব। তার মানে সবার আগে হচ্ছে লগ, তারপরে ইনভার্স, তারপরে এ, তারপরে ট্রিগোনোমেট্রি, তারপরে ইনভার্স। এইগুলার মধ্যে যে আগে আসবে সে হবে ইউ, ঠিক আছে। ওকে, তাহলে একটু খেয়াল করি যে আমাদের কাছে যদি এইরকম একটা অঙ্ক চলে আসে, খেয়াল করো, এইরকম একটা অঙ্ক চলে আসে যে এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স, দেখছো দুইজন গুণ আকারে আছে। তাহলে বলো তো ভাই, এই যে এক্স স্কোয়ার টি স্কোয়ার এইগুলো হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। আর এই যে সাইন এক্স কজ এক্স এইগুলো হচ্ছে সব ত্রিকোণমিত্রি। এবার বলো এই দিক থেকে আগাও, LIATE, বলো তো কে আগে আছে? অ্যালজেব্রা আগে আছে। তার মানে অ্যালজেব্রা হবে হচ্ছে ইউ আর ট্রিকোণমিত্রি হবে হচ্ছে ভি। কথা বলছে কি, যে আগে সে হবে ইউ। ক্লিয়ার ভাই সবাই? এবার বলো, আমার কাছে এরকম একটা জিনিস আসছে, ধরো এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে আমার কাছে কি আছে? আমার কাছে এক্স আছে, আমার কাছে ট্যান ইনভার্স এক্স আছে। তাহলে এক্সটা হচ্ছে অ্যালজেব্রা, আর ট্যান ইনভার্স যেটা, এগুলো হচ্ছে ইনভার্স। তাহলে এ আর ইনভার্স। এবার তুমি বলো এই দিক থেকে আগাও, এ আগে না আই আগে? তার মানে এইটা হবে ইউ, এইটা হবে হচ্ছে ভি। কথা ক্লিয়ার ভাই? তার মানে লিয়েট দিয়ে আমরা ইউ এবং ভি এর করা শিখবো আর কি, ইউ এবং ভি আলাদা করা শিখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফর্মুলাটা শিখলাম এবং ফর্মুলাটায় কিভাবে হচ্ছে আমাদের করা যায় সেই জিনিসটা আমরা শিখলাম, ঠিক আছে। তো আমরা একটা সহজ অঙ্ক নেই, আমি অঙ্কটা শেষ করব না, কেননা অঙ্কটা তোমরা পারবা। অ্যাকচুয়ালি গুণের নিয়মের আর একটা ব্যাপার আছে, অনেকেই নিয়মটা জানো, বাট এরপরে যেটা আমরা শিখবো আর কি, যে নিয়মটা জানো, বাট নিয়মটা কোথায় অ্যাপ্লাই করা যাবে, কেন অ্যাপ্লাই করা যাবে, কিভাবে অ্যাপ্লাই করা যাবে, এটা জানি না। সো আমরা ওই নিয়মটা একটু আজকে ক্লিয়ার করবো আর কি। ওকে, ধরো এক্স সাইন এক্স ডিএক্স, এইটা একটা সহজ অঙ্ক আমি নিলাম। এখন আমার কাছে আছে হচ্ছে, আমরা শব্দটা জানি হচ্ছে লিয়েট, আমার কাছে কি আছে? অ্যালজেব্রা আছে এবং ত্রিকোণমিত্রি আছে। তাহলে আমি এই দিক থেকে দেখলাম অ্যালজেব্রা আগে, তার মানে অ্যালজেব্রা হবে হচ্ছে ইউ। তার মানে এক্স হচ্ছে আমাদের ইউ আর সাইন এক্স হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা জানি ইউ ইন্টু ভি এর যোগজীকরণ, তার মানে এক্স ইন্টু সাইন এক্সের যোগজীকরণ মাইনাস এক্সের অন্তরীকরণ, তার মানে ডিডিএক্স অফ হচ্ছে এক্স ইন্টু ওই সাইন এক্সের যোগজীকরণ, যে রেজাল্ট হবে পুরা রেজাল্টটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, এই পুরা রেজাল্টটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাই তো? সহজ অঙ্ক। তাহলে এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমরা জানি মাইনাস কজ এক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স, এক্সকে করলে ওয়ান, সাইন এক্সেরটা হচ্ছে মাইনাস কজ এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? এবার তোমাদের এইখানে একটা কথা থাকতে পারে, যদি এইখানে আসলে এটাকে ভুল ধরা উচিত না, তবে বোর্ড পরীক্ষায় কিছু এমন হতে পারে যে মনে করো অনেক টিচার আছেন
যে এমন মনে হয় যে ছোট্ট ভুল করলেও তার কাছে মনে হয় যে ম্যাথ জিনিসটাকে, এটা অবশ্য একটা ভালো দিক যে ম্যাথ জিনিসটাকে একবারে প্লেনভাবে করা উচিত যেন কোথাও ভুল না হয়। এই টাইপের কোনো মেন্টালিটির টিচার যদি থাকে তাহলে হতে পারে যে টিচার তোমার এই অঙ্কে ভুল ধরে ফেলবে। তাহলে এখানে দেখো তুমি কিন্তু অলরেডি এখানে একটা ইন্টিগ্রেশনের কাজ তুমি করছো এবং এর ভিতরেও একটা ইন্টিগ্রেশনের কাজ করছো। তার মানে এইখানে যেহেতু একটা ইন্টিগ্রেশনের কাজ, যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স তুমি লিখছো, তার মানে একবার যেহেতু ইন্টিগ্রেশন এই লাইনে করছো, বাট অঙ্কটা কিন্তু এখনো শেষ হয় নাই। তার মানে যেহেতু তুমি কোথাও না কোথাও ইন্টিগ্রেশন একবার করছো, তাহলে একটা ধ্রুবক এখানে আসা উচিত C1। এই C1টা আসলে দিয়ে রাখা উচিত বোর্ড পরীক্ষার জন্য, কেননা বলা যায় না বিভিন্ন ভুল ধরে ফেলতে পারে। সেই জন্য সবাই যেখানেই ইন্টিগ্রেশনের কাজ করো সেখানেই একটা ধ্রুবক দিয়ে ফেলবা, যেখানেই ইন্টিগ্রেশনের কাজ করো সেখানে। এবং এটা C1 দিলাম। ক্লিয়ার ভাই? এটা এবার খেয়াল করো, এটাকে লেখা যায় মাইনাস এক্স কজ এক্স, আর এই মাইনাস এটা হয়ে গেল প্লাস, আর এই সাইন কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন এক্স। এইখানে আবার ইন্টিগ্রেশন করছি না, নতুন একটা ধ্রুবক আসছে, আগের ধ্রুবক সব ধ্রুবক মিলায় টিলায় ধরলাম সি, একটা ধ্রুবক দিয়ে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার, মানে একটা ফর্মুলা কিভাবে ইউজ করে সেটা আমরা দেখলাম। তবে এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই শিখছি, বাট এখন যেটা করব গুণের নিয়মের, এটার নাম হচ্ছে, ঠিক আছে, টেবিউলার মেথড। ঠিক আছে, এই গুণের নিয়মের এটা হচ্ছে টেবিউলার মেথড। এই যে ক্যালকুলাসের বাইবেল বলা হয় হচ্ছে, তবে আমি বলতেছি বোর্ড পরীক্ষায় এই নিয়ম নিয়ে আলোচনা করা নাই, বোর্ড পরীক্ষায় এই নিয়ম নিয়ে আলোচনা করা নাই, সেহেতু বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না। বাট তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রি পড়ো, তুমি মানে সায়েন্স রিলেটেড, মেডিকেল বাদে, মেডিকেলেও বোধহয় কিছুদিন পরে ক্যালকুলাস পড়াবে, যাই হোক, মেডিকেল বাদে অন্য যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, ভার্সিটিতে উঠে তোমাকে ক্যালকুলাস পড়তে হবে। আর ক্যালকুলাস পড়লে তোমাকে এইরকম একটা বইয়ের সাথে দেখা হবে, এটা হচ্ছে অ্যান্টন, এটা রাইটার হচ্ছে অ্যান্টন, এবং এই বইটাকে বলা হচ্ছে ক্যালকুলাসের বাইবেল। এবং এই বইতেই ট্যাবুলার মেথড নামে ইন্টিগ্রেশনের একটা মেথড নিয়ে আলাপ আলোচনা করা আছে। তবে এই ট্যাবুলার মেথডটা কখন অ্যাপ্লাই করা যাবে, কখন অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, এই ট্যাবুলার মেথডটা আমরা ফর্মুলাটা আগে আবার লিখি, ইন্টিগ্রেশন অফ ইউভি, ব্যাপারটা ভালো মতন বোঝা ট্রাই করো। ইকুয়ালস টু হচ্ছে ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ, এই টোটাল রেজাল্টটাকে আবার হচ্ছে যোগজীকরণ। এই হচ্ছে কথা ছিল। তার মানে তুমি দুইটা গুণের ফাংশনকে তুমি যোগজীকরণ করতেছো গুণ আকারে, একটা ইউ আর একটা ভি। খেয়াল করছি, একটা ইউ আর একটা ভি। তোমার প্রথম কাজ হবে হচ্ছে ইউকে তাকে আলাদা করা এবং ভিকে তাকে আলাদা করা। ঠিক আছে, ইউকে হবে এবং ভিকে হবে তাকে আলাদা করা। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল লিখতেছি, এইখানে উপরের দিকে একটা এক্সাম্পল লিখতেছি। এক্সাম্পলটা হচ্ছে ধরো এরকম, এক্সাম্পলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এক্স কিউব সাইন এক্স ডিএক্স। তার মানে খেয়াল করো, তোমার হাতে একটা অ্যালজেব্রা আছে, একটা ত্রিকোণমিতি আছে, তার মানে এইটা হবে ইউ আর এটা হবে ভি। তাহলে ইউ বরাবর তুমি লিখলে হচ্ছে এক্স কিউব, আর ভি বরাবর হচ্ছে তুমি লিখলে হচ্ছে সাইন এক্স। কথা ক্লিয়ার ভাই? এখন যদি এইরকম হয়, এই ট্যাবুলার মেথডটা কেবল তখনই অ্যাপ্লাই করা যাবে তোমার যে দুইজন ফাংশন গুণ আকারে আছে, একটা ইউ এবং ভি। ইউকে যদি কথাটা ভালো কথা শোনো, ইউকে যদি রিপিটেডলি ডিফারেন্সিয়েশন করা যায়, রিপিটেডলি মানে হচ্ছে একবারের পর একবার এরকম আর কি, একবারের পর একবার। যেমন তুমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো 2x, তাকে আবার করা যায় 2, এই 2কে আবার করা যায় 0। কথা বুঝছি কি? মানে যদি এরকম হয় যে একজনকে রিপিটেডলি অন্তরীকরণ করা যায় এবং আরেকজনকে রিপিটেডলি যোগজীকরণ করা যায় ইউকে। এখন কেন ইউকে, এটা মনে রাখবা কিভাবে একটু খেয়াল করো, দেখো ফর্মুলাই কিন্তু আছে ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ। তাহলে মনে রাখবা ইউকে অন্তরীকরণ করব, ভিকে যোগজীকরণ করব, ফর্মুলার সাথে মিল।
ফর্মুলাতে ইউ এর অন্তরীকরণ আছে, ভির যোগজীকরণ আছে, তাহলে ইউকে অন্তরীকরণ করব, ভিকে যোগজীকরণ করব। টেবিউলার মেথড তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ইউকে রিপিটেডলি অন্তরীকরণ করা যাবে এবং ভিকে রিপিটেডলি যোগজীকরণ করা যাবে, কেবল তখনই এই টেবিউলার মেথডটা অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করা যাবে না। এখন টেবিউলার মেথডটা কি? টেবিউলার মেথডটা হচ্ছে, দেখো ফর্মুলায় আছে এক্সকে অন্তরীকরণ, ভিকে যোগজীকরণ, তাহলে এই এক্সকে তুমি রিপিটেডলি অন্তরীকরণ করতে থাকবা, ইউকে রিপিটেডলি অন্তরীকরণ করতে থাকবা এবং ভিকে যোগজীকরণ। তার মানে এক্সকে ইউকে করবে অন্তরীকরণ আর ভিকে করব যোগজীকরণ, ইউকে করব অন্তরীকরণ, ভিকে করব যোগজীকরণ। দেখো এক্স কিউব আছে, এক্স কিউবকে অন্তরীকরণ করলে হবে 3x², তাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে 6x, তাকে যদি অন্তরীকরণ করি 6, তাকে যদি অন্তরীকরণ করি 0। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব ততক্ষণ না 0 হয়। এই টেবিউলার মেথডের দুইটা টাইপ আছে, টেবিউলার মেথডের দুইটা নিয়ম। তার 1 নাম্বার নিয়ম আমরা শিখতেছি যে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না 0 হয়। ক্লিয়ার ভাই কথা? এবার আসো এই পাশকে যোগজীকরণ। দেখো সাইন এক্সকে যোগজীকরণ করলে -cos x, তাই তো? আবার -cos x কে যোগজীকরণ করলে হচ্ছে -sin x, আবার -sin x কে যোগজীকরণ করলে হবে হচ্ছে cos x, তাই তো? আবার cos x কে যোগজীকরণ করলে হবে হচ্ছে sin x। ঠিক আছে, তার মানে ইউগুলাকে রিপিটেডলি অন্তরীকরণ করছি আর ভিগুলাকে রিপিটেডলি যোগজীকরণ করছি। এবার গুণটা হবে কিন্তু ভাই পাশাপাশি গুণ না, একটু অ্যাঙ্গেলে গুণ, ওর সাথে ও গুণ। দেখো উপরেরটা কিন্তু বাদ চলে গেছে, ওর সাথে ও গুণ, ওর সাথে ও গুণ, ওর সাথে ও গুণ। ঠিক আছে, এবং এটা সাইড নোটে দেখাতে হবে। প্রথমটার চিহ্ন হবে প্লাস, তারপরেরটার মাইনাস, তারপরেরটার প্লাস, তারপরেরটার মাইনাস, তারপরেরটার প্লাস, তারপরেরটার মাইনাস, ওই যে নির্ণায়কের বা ম্যাট্রিক্সের চিহ্নের মতন। প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস। এই মেথডটার নাম হচ্ছে টেবিউলার মেথড। ঠিক আছে, তুমি কাজ কি, তুমি অঙ্কটা লিখবা। অঙ্কটা কিভাবে করবা? এক্সাম্পলটা ছিল হচ্ছে x³ sin x dx। ঠিক আছে, এরপরে হচ্ছে সাইড নোটে এটা দেখাবা, এটা দেখাইতে হবে, সাইড নোটে এই টোটাল জিনিসটা দেখাবা। তাহলে ওর সাথে ও গুণ, চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে x³ সাথে -cos x গুণ, তার মানে প্রথমটা হবে -x³ cos x। আচ্ছা, এই প্লাস আর মাইনাস তো মাইনাস হয়ে গেল। এবার চিন্তা করো এইটার সাথে এইটা গুণ, তাহলে এইটার সাথে এইটা গুণ হলে -3x² sin x, আর এই চিহ্নটা মাইনাস মিলা হয়ে যাবে প্লাস, প্লাস 3x³ sin x, তাই তো? এরপরেরটা এর সাথে এইটা গুণ, তার মানে 6x এর সাথে cos x গুণ, চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস 6x cos x। আবার এইটার সাথে এইটা গুণ, তার মানে 6 sin x, চিহ্ন হচ্ছে এখানে মাইনাস। কথা ক্লিয়ার ভাই? এটাই অ্যান্সার, +6, এটাই অ্যান্সার। এই হচ্ছে টেবিউলার মেথড। তার মানে কোনো ফর্মুলা ফেলানো লাগবে না, কোনো ফর্মুলা ফেলানো লাগবে না। টেবিউলার মেথডটা হচ্ছে কোনো ফর্মুলা ফেলানো লাগবে না, ইউ আলাদা করবা, ভি আলাদা করবা, ইউকে রিপিটেডলি অন্তরীকরণ আর ভিকে করবা যোগজীকরণ, ইউকে করবা অন্তরীকরণ, ভিকে করবা যোগজীকরণ। মনে রাখার বুদ্ধি কি, যে ফর্মুলাতেই আছে ইউ এর অন্তরীকরণ, ভি এর যোগজীকরণ। এরপরে হচ্ছে একটু অ্যাঙ্গেলে গুণ, প্রথমটার চিহ্ন প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব? যতক্ষণ না রেজাল্ট 0 হয়, যতক্ষণ না রেজাল্ট 0 হয়। আমি আরেকটা অঙ্ক লিখি। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক লিখব। ধরো আমার অঙ্ক একটা আসছে এরকম যে x³ e⁻ হচ্ছে 2x dx, এটা আসছে। তাহলে আমার কাছে কি কি আছে ভাই? আমার কাছে একটা আছে অ্যালজেব্রা আর একটা আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল। একটা আছে অ্যালজেব্রা আর একটা আছে এক্সপোনেনশিয়াল। আমরা শিখছিলাম লিয়েট, LIATE, লিয়েট, এটা আমরা শিখছিলাম লিয়েট। এখন আগে বলো তো কে আগে আছে? অ্যালজেব্রা আগে আছে, এক্সপোনেনশিয়াল পরে আছে। তার মানে ইউ হবে হচ্ছে অ্যালজেব্রা আর ভি হবে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তার মানে অ্যালজেব্রাটা হচ্ছে x³ আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে e⁻²x। ক্লিয়ার ভাই? আমরা বলছিলাম ইউকে আমরা রিপিটেডলি অন্তরীকরণ করব। তাহলে x³ অন্তরীকরণ করলে 3x², এইটাকে আবার অন্তরীকরণ করলে 6x,
এইটাকে আবার অন্তরীকরণ করলে 6, এইটাকে আবার অন্তরীকরণ করলে 0। এইটাকে করব যোগজীকরণ। e⁻²x কে করলে e⁻²x সহগ দিয়ে ভাগ করে দিতে হয়, এটা আমরা জানি। আবার যোগজীকরণ করলে e⁻²x আবার সহগ দিয়ে ভাগ করলে রেজাল্ট হয়ে যাবে 4। আবার ইন্টিগ্রেশন আবার করলে e⁻²x ভাগ করলে 8, মানে আবার 2 দিয়ে ভাগ করলে 8। আবার যোগজীকরণ e⁻²x ভাগ করলে 16। এবং আমরা বলছিলাম এইভাবে গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, প্রথমটার চিহ্ন প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটার মাইনাস, তাই তো? সহজ জিনিস। তাহলে একবার উত্তর লিখে দেব, সাইড নোটে এটা দেখায়, এটার সাথে এটা গুণ, তার মানে হাফ ইন্টু x³ e⁻²x, এরপর চিহ্ন হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ, তার মানে 3/4 x² e⁻²x, এটার সাথে এটা গুণ, চিহ্ন প্লাস, তার মানে 6/8 x e⁻²x, আবার এটার সাথে এটা গুণ, চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস 6/16 e⁻²x প্লাস c, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আমি বলছি টেবিউলার মেথডের দুইটা মেথড আছে, তার এইটা হচ্ছে 1 নাম্বার মেথড আমরা আলোচনা করলাম। তবে অ্যাডমিশনে এটা রিটেনে অ্যাপ্লাই করা যাবে, তবে অবশ্যই সাইড নোটে দিবা টেবিউলার মেথডে গুণের নিয়ম, টেবিউলার মেথডে গুণের নিয়ম। ঠিক আছে, আমি বলছি এইটারই দুইটা প্যাটার্ন আছে, টেবিউলার মেথডের দুইটা প্যাটার্ন আছে। আমি আরেকটা টেবিউলার মেথডের প্যাটার্ন নিয়ে আলোচনা করে আমি একটা বই থেকে কোশ্চেন লিখতে চাই। সহজ কোশ্চেন লিখি, e⁻x cos x dx, e⁻x cos x dx। খেয়াল করো ভাই, একটু ভালো মতন এই জিনিসটা বুঝে নাও, আর তোমরা একটা কাজ করতে পারো, ফ্রেন্ডদের উদ্দেশ্যে তুমি একটু ইন্টিগ্রেশনের ব্যাপার শেয়ার করতে পারো, মানে এই লেকচারটাই বন্ধুদের উদ্দেশ্যে তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। দেখো আমাদের এখানে কি কি আছে, এক্সপোনেনশিয়াল আছে এবং ত্রিকোণমিতি আছে, এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতি। তাহলে আমরা জানি হচ্ছে শব্দটা হচ্ছে লিয়েট, তাহলে এই দিক থেকে আগাইলে ত্রিকোণমিতি আগে আছে, এক্সপোনেনশিয়াল পরে আছে, তার মানে এটা হবে ইউ, এটা হবে ভি, তাই তো? তাহলে আমাদের প্রথম কাজ, আমরা ইউ ভি আলাদা করব। তার মানে আমাদের ইউ হবে হচ্ছে cos x আর ভি হবে হচ্ছে e⁻x। খেয়াল করি, ইউ হবে, ঠিক আছে, ইউ হবে হচ্ছে cos x আর ভি হবে e⁻x, ইউ হবে আমাদের cos x আর ভি হবে e⁻x। ক্লিয়ার ভাই এতটুকু পর্যন্ত সবাই? ওকে, এবার খেয়াল করো, আমরা বলছিলাম ইউকে আমরা অন্তরীকরণ করব এবং ভিকে যোগজীকরণ করব, এবং আমরা বলছিলাম ইউকে আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না 0 হয়। এটা ছিল 1 নাম্বার পদ্ধতি, একটু আগে যেটা করলাম। এবার আমরা ইউকে অন্তরীকরণ করা শুরু করি। cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে -sin x, sin x কে করলে হবে -cos x, cos x কে করলে হবে sin x, আবার sin x কে করলে হবে cos x। এইভাবে তো তুমি কিয়ামত পর্যন্ত করতেই থাকবা, জীবনে 0 হবে না। তুমি এই রকম অঙ্ক পাবা যে অঙ্কগুলা জীবনেও 0 হবে না, এইরকম তুমি পাবা। বাট এই অঙ্কগুলাও তুমি টেবিউলার মেথডে করতে পারবা, বাট বিশেষ অঙ্কগুলা সব করা যাবে না। আমি আগেই বলছি, আমি এরপরে দেখায় দিব কোনগুলা তুমি করতে পারবা না। খেয়াল করো, তোমার ফাংশনটা ছিল cos x, বাট তুমি অন্তরীকরণ করতে করতে কিন্তু কখনোই 0 বানাইতে পারবা না। বাট এই অঙ্কটাও যদি সেইগুলাই করা যাবে যে অঙ্কগুলা অন্তরীকরণ করতে করতে আগের ফাংশনটা আবার ব্যাক আসে। দেখো আমি শুরু করছিলাম cos x দিয়ে, অন্তরীকরণ করতে করতে cos x যখন চলে আসবে, আবার cos x যখন চলে আসবে, তখন থেমে যাইতে হবে। কথা বুঝছি কি? আমি যাকে অন্তরীকরণ, কথা খেয়াল করে, আমি যাকে অন্তরীকরণ করা শুরু করছি 0 পর্যন্ত গিয়ে থামার কথা, বাট এইটা কোনোদিনও 0 হবে না। বাট অন্তরীকরণ করতে করতে এই cos x আবার যখন চলে আসবে তখনই থেমে যাইতে হবে। অন্তরীকরণ করতে করতে এই cos x যখনই চলে আসবে, সে যখন আবার রিপিট হবে তখনই থেমে যাইতে হবে। কথা ক্লিয়ার ভাই?
দেখো cos x কে করলাম মাইনাস সাইন এক্সকে করলে আবার দেখো cos x চলে আসছে, চিহ্নকে প্রায়োরিটি দিব না আমরা, শুধু ফাংশনটা। দেখো cos x ছিল, একবার করলাম আবার করলাম cos x ব্যাক আসছে, চিহ্ন প্লাস হোক মাইনাস হোক দেখার দরকার নাই, চিহ্নকে প্রায়োরিটি দিব না আমরা। কথা ক্লিয়ার? তার মানে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না ওই ফাংশনটা আবার ব্যাক আসে। কথা ক্লিয়ার ভাই? যেগুলা জিরো হবে না সেইগুলার জন্য। আচ্ছা, এটাকে আমরা কি করব? এটাকে আমরা করব হচ্ছে যোগজীকরণ। তাহলে e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, আবার করলে e টু দি পাওয়ার x, আবার করলে e টু দি পাওয়ার x। এবার খেয়াল করি, আমরা জানি এইটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। খেয়াল করো ভাই, খেয়াল করি। ওকে, আমি এই অঙ্কটাকে এইভাবে লিখতে চাই একবারে। খেয়াল করো, এইদিকে একটু খেয়াল করো। আমার অঙ্কটা ছিল হচ্ছে e টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল টু একবারে উত্তর লেখার কথা। তাহলে এইটার সাথে এইটা গুণ, চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে e টু দি পাওয়ার x cos x। এবার এইটার সাথে এইটা গুণ, চিহ্ন হচ্ছে মাইনাস, এইটার সাথে এইটা গুণ, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস হবে হচ্ছে e টু দি পাওয়ার x sin x। ঠিক আছে? এরপরে এইটার সাথে এইটা গুণ, চিহ্ন প্লাস, এই প্লাস আর এটা মিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস e টু দি পাওয়ার x cos x। ঠিক আছে? এই পর্যন্ত সবাই চলে আসো, এই পর্যন্ত সবাই চলে আসি। ঠিক আছে? এখন মনে হচ্ছে যে আমরা এখানে প্লাস সি লিখে আনসার দিয়ে দিব, বাট টেবিউলার মেথডে কথা ভালো মতন বুঝো। টেবিউলার মেথডে অঙ্ক তখনই শেষ হবে, টেবিউলার মেথডে অঙ্ক তখনই শেষ হবে যখন অন্তরীকরণ করতে করতে জিরো হবে, অন্তরীকরণ করতে করতে জিরো হবে। বাট আমাদের এই প্যাটার্নের অঙ্ক কিন্তু অন্তরীকরণ করতে করতে জিরোতে যায় নাই, জিরোতে যায় নাই। তার মানে এইখানে এসে যেইখানে থেমে গেছি, এইখানে এসে অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আরও অঙ্ক নিচে আছে। এইখানে এসে কিন্তু অঙ্ক শেষ হয় নাই। তার মানে এই দুইটা দেখো, এই ঘটনাটাও শেষ, এই ঘটনাটাও শেষ, এই ঘটনাটা কিন্তু এখনও শেষ না। তার মানে লাস্টের যে টানটা, এইটা কিন্তু এখনও শেষ হয় নাই, এইটা এখনও অঙ্কই আছে। কথা বুঝছি কি? তার মানে এইটা এখনই শেষ হয় নাই, লাস্টের প্যাটার্নটা, লাস্টের জিনিসটা কিন্তু জিরোতে গেলে শেষ হইতো। তার মানে লাস্টের যে ধাপটা, সে নিজে এখনও অঙ্ক হিসেবেই আছে। ঠিক আছে? তাহলে এই মাইনাসটা যদি ডানে নিয়ে আসি, দেখো এইটা যা এইটাও তাই, তাহলে এই মাইনাসটা এসে এইটা হয়ে যাবে 2। দেখো এই পুরো ইন্টিগ্রেশনটা এই পাশে চলে আসলে দেখো এইটাও যা এইটাও তাই, তার মানে 2 হয়ে যাবে e টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল টু হচ্ছে এই দুটা থেকে e টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে sin x প্লাস হচ্ছে cos x, তাই তো? তার মানে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল টু দাঁড়াবে, এই টুটা এই পাশে চলে আসবে, হাফ ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু sin x প্লাস হচ্ছে cos x প্লাস হচ্ছে c। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে? তাহলে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে জিরো পর্যন্ত যাবে আর একটা জিরো পর্যন্ত যাবে না। যেগুলা জিরো পর্যন্ত যাবে না এটা হচ্ছে কেস 2, সেটা হচ্ছে আমরা ততক্ষণ অন্তরীকরণ করব যতক্ষণ উপরের ফাংশনটা আবার ব্যাক আসে। ঠিক আছে? চিহ্ন প্লাস মাইনাস অসুবিধা নেই। তাহলে আমরা সিস্টেমে লিখবো আগেরটার মতোই, বাট লাস্টের ধাপটা কিন্তু উত্তর না, লাস্টের ধাপ ইটসেলফ একটা অঙ্ক। ঠিক আছে? এই জন্য ইন্টিগ্রেশন চিহ্ন দিছি। এবং মজার বিষয় হচ্ছে এই দুইটা সেম জিনিস হবে, তাহলে বামে ডানে নিয়ে গেলে 2 অফ অঙ্ক হবে, লাস্টে 2 দিয়ে ভাগ করলেই উত্তর হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার ভাই এটা? এইবার দেখো, যেগুলা অঙ্ক তোমাকে এই ট্যাবুলার আমি বলতেছি বোর্ড পরীক্ষায় রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, ভর্তি পরীক্ষায় ছাড়া, বোর্ড পরীক্ষা ছাড়া যে কোনো পরীক্ষায় এটা রিটেনে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে? ওকে, এবার দেখো ট্যাবুলার মেথড দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবা না। যেমন আমি একটা অঙ্ক লিখতে চাই, খেয়াল করো। ধরো ওকে, আমি একটা অঙ্ক লিখলাম এরকম যে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাইন ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে? এই অঙ্কটার দিকে খেয়াল করো। দেখো সব অঙ্ক কিন্তু করা যাবে না, আমি কিন্তু আবার বলছি। দেখো আমাদের কথাটা ছিল লিয়েট, এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রা, টি ফর ট্রিকোনমেট্রি, ই ফর এক্সপোনেনশিয়াল। তাহলে আমার এইখানে একটা আছে হচ্ছে অ্যালজেব্রা,
এবং একটা আছে হচ্ছে ইনভার্স। এখন দেখো কে আগে আছে, ইনভার্স আগে আছে, তার মানে ইউ হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স আর ভি হবে হচ্ছে এক্স কিউব, তাই তো? এই হচ্ছে কথা। এখন আমরা বলছি ইউকে অন্তরীকরণ করব, ভিকে যোগজীকরণ করব। দেখো সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1/1 কত, √1 - x², তাই তো? এখন দেখো এইটাকে অন্তরীকরণ করলাম, এইটাকে আবার অন্তরীকরণ করব, ইউ ভাগ ভিন নিয়ম বা যে নিয়মেই করি, আবার অন্তরীকরণ করব, আবার অন্তরীকরণ করব। এইটাকে যদি যত কিয়ামত পর্যন্ত অন্তরীকরণ করতে থাকো জীবনে জিরো হবে না। এটা তো বুঝতে পারছো যে জীবনে জিরো হবে না। আবার এইটাকে অন্তরীকরণ করতে 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 জীবনেও সাইন ইনভার্স এক্স আর ব্যাক আসবে না। তার মানে তখনই ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে যখন ইউকে অন্তরীকরণ করতে করতে হয় জিরো হবে, অথবা ভিকে ইউকে অন্তরীকরণ করতে করতে ওই আগের ইউটা আবার ব্যাক আসবে, তখনই ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করা যাবে না। তার মানে এখানে ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে না, ডিরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে, ডিরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। এবং আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে গুণের নিয়মের ডিরেক্ট ফর্মুলা কখন অ্যাপ্লাই করা যাবে, কখন ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে, আর e⁴x এর অঙ্ক তো আমরা শিখেই গেলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের গুণের নিয়মের ঘটনা, ঠিক আছে? তাহলে গুণের নিয়মের এই হচ্ছে কয়েকটা ঘটনা, এই ঘটনাগুলো সবাই ভালো মতন বুঝে ফেললো, ঠিক আছে? ওকে, এই গুণের নিয়মের সাহায্যে আমরা আরও একটা জিনিস আজকে শিখব। এই গুণের নিয়মের সাহায্যেই আমরা আরেকটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে দেখো তো ভাই, আমরা সাইন অথবা কজের পাওয়ার যদি কিছু থাকতো, সাইন অথবা কজের পাওয়ার যদি কোনো কিছু থাকে, এই অঙ্কগুলোকে আমরা যখন করতাম তখন দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেশন অফ সাইন এক্সকে করতে পারি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে -cos x + c। আমরা ইন্টিগ্রেশন অফ সাইন 5x-কেও করতে পারি, এটা হচ্ছে -cos 5x ভাগ হচ্ছে এক্সের সহগ 5, এটা আমরা জানি সবাই। কিন্তু মানে সাইন এক্সকেও করা যায়, সাইন 5x-কেও ইন্টিগ্রেশন করা যায়, বাট ইন্টিগ্রেশন অফ সাইন পাওয়ার 5x dx আমরা এটা কিন্তু ডিরেক্ট করতে পারি না। তার মানে আমাদের এই ধরনের পাওয়ার যদি থাকে, পাওয়ার থাকলে আমরা কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, আমাদেরকে আগে পাওয়ার নিউট্রাল করতে হয়। দেখো এখানে সাইন এক্স, এটা সাইন 5x, কোনোটারই পাওয়ার নাই, তার মানে আগে পাওয়ার হনন করতে হবে। পাওয়ার যদি থাকে সাইন বা কজের, এই যে পাওয়ার যে এন, তোমাকে প্রথমে এই এনটাকে চুরমার করতে হবে, এনকে ভেঙে চুরে চুরমার করতে হবে, এনকে ভেঙে চুরে চুরমার করতে হবে, তারপরে তুমি হচ্ছে অঙ্কটা করতে পারবা, ঠিক আছে? আর এনকে ভেঙে চুরে চুরমার করার বুদ্ধি হচ্ছে ওই যে ত্রিকোণমিতিতে আমরা শিখছি, আমাদের ইউটিউবে অন্তরীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলে এটার যে পাওয়ার নিয়ে সিনেমের খেলা দেখবে, একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, ওইখান থেকেও তুমি এটা দেখতে পারো যে পাওয়ার কিভাবে নিউট্রালাইজড করা যায়। যেমন 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1 - cos 2x, আবার 2 cos স্কোয়ার এক্স এটা হচ্ছে 1 + cos 2x, তাই তো? এই পাশে দেখো পাওয়ার আছে, এই পাশে কোনো পাওয়ার নাই, এই হচ্ছে তোমার 2 পাওয়ার গায়েব করার বুদ্ধি, 2 পাওয়ার গায়েব করার বুদ্ধি। বা 3 গুণিতক কীভাবে দেখো, sin 3x ইকুয়াল টু হচ্ছে 3 sin x - 4 sin cube x। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 4 sin cube x ইকুয়াল টু হচ্ছে 3 sin x - sin 3x। একইভাবে 4 cos cube x ইকুয়াল টু হচ্ছে 3 cos x প্লাস হচ্ছে cos 3x। তার মানে এইটা হচ্ছে পাওয়ার 3 গায়েব করার বুদ্ধি। দেখো বাম পাশে পাওয়ার 3 থাকলেও ডান পাশে কোনো পাওয়ার নাই, তার মানে এইটা হচ্ছে পাওয়ার 2 গায়েব করার বুদ্ধি, আর এইটা হচ্ছে পাওয়ার 3 গায়েব করার বুদ্ধি। তাহলে সাইন কজের পাওয়ার 2 গায়েব করতে হলে সাথে একটা 2 লাগবে, আর সাইন কজের পাওয়ার 3 গায়েব করতে হলে সাথে একটা 4 লাগবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইভাবে গায়েব করে করে অঙ্ক করার চাইতে
আমরা আচ্ছা গায়েব করে কিভাবে অঙ্ক করি সেটা আগে আমরা একটা অঙ্ক দেখি, তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা কি নিয়ম শেখার পরে কি অঙ্ক সহজ হয়ে যাচ্ছে। মনে করো একটা সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক নেই, cos পাওয়ার 4x dx, cos পাওয়ার 4x dx, সহজ একটা অঙ্ক নিলাম। তাহলে আমরা পাওয়ার 4 থাকলে পাওয়ারটা আগে গায়েব করতে হবে, তাহলে আমরা সাইড নোটে পাওয়ারটাকে গায়েব করি। দেখো cos পাওয়ার 4x এটাকে লেখা যায় cos স্কোয়ার x তার স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এখানে একটা স্কোয়ার গায়েব করতে হলে একটা 2 লাগবে, এখানে 2 দিছি, টোটালটার উপর স্কোয়ার, তার মানে আগে দিতে হবে 1/4। খুব সিম্পল কথা। তাহলে 1/4 ইন্টু এটা 1/cos 2x এর হোল স্কোয়ার। এখনও কিন্তু পাওয়ার গায়েব হয় নাই ভাই, এই যে পাওয়ার আছে। এবার 1/4 এটা হচ্ছে 1 প্লাস a প্লাস b হোল স্কোয়ার, তাহলে 2cos 2x প্লাস হচ্ছে cos স্কোয়ার 2x, তাই তো? a প্লাস b হোল স্কোয়ার। দেখো এইটুকুতে পাওয়ার গায়েব হলেও এইখানে এখনও গায়েব হয় নাই পাওয়ার, তারপর ওইটাকেও গায়েব করতে হবে। তাহলে 1/4 ইন্টু 1 প্লাস 2cos 2x, তাহলে এইখানে আবার একটা 2 লাগবে, তাহলে হাফ ইন্টু একটা 2 দিই, 2cos স্কোয়ার 2x, ঠিক আছে? তাহলে 1/4 দেখো এটা 1 প্লাস 2cos 2x, এইটাকে হাফ ইন্টু এটাকে লেখা যায় হচ্ছে 1 প্লাস cos 4x, তাই তো? একবারে 1/4 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/4 প্লাস এটা হবে হচ্ছে 1/2 cos 2x প্লাস এটা হলো 1/8, তার মানে 1/8 প্লাস হচ্ছে 1/8 cos 4x। তার মানে এই টোটাল পাওয়ার 4টাকে গায়েব করলে এই লাইনটা হবে, টোটাল এই লাইনটা হবে, তাই তো? তার মানে এর পরের বার আমি এই কথাটা লিখব, পরের বার এর কথার মানেই হচ্ছে যে এইটা 1/4 প্লাস হাফ ইন্টু cos 2x, হাফ ইন্টু cos 2x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x, ঠিক আছে? পাওয়ার কোনোটাতেই পাওয়ার নেই, তাহলে ধ্রুবককে যোগজীকরণ করলে আসে একটা x প্লাস হাফ ইন্টু cos রে করলে হয় হচ্ছে sin 2x ভাগ হচ্ছে সহগ 1/8, ধ্রুবককে করলে হয় হচ্ছে একটা x, তার মানে 1/8x প্লাস 1/8 cos রে করলে হয় হচ্ছে sin 4x ভাগ হচ্ছে x এর সহগ 4 প্লাস হচ্ছে c। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? বইয়ের অঙ্ক ভাই, বইয়ের অঙ্ক। ওকে, তাহলে এইটা হচ্ছে বইয়ের অঙ্ক। দেখো এই অঙ্কটায় আমি গায়েব করছি হচ্ছে কজের পাওয়ার 4x, কজের পাওয়ার 4x গায়েব করছি, কিন্তু আমার অঙ্কটা দেখো অনেক বড় হয়েছে, কিন্তু এই দিকেই অনেক বড় হয়েছে, 2 2 2 2 করে আমরা গায়েব করছি। কিন্তু এই অঙ্কটাই যদি হতো ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার 12x, কজের পাওয়ার 12x, তাহলে ভাই এটা হোমওয়ার্ক, এটা পাওয়ার গায়েব করে দেখো কেমন লাগে, পাওয়ার গায়েব করে দেখো কেমন লাগে। 6 বার 2 2 2 2 করে গায়েব করতে হবে, মাথা পাগল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাইন বা কজের পাওয়ার গায়েব করার জন্য এই অঙ্কটা যেভাবে করলাম আমরা এইভাবে না, আমরা একটা ইউনিক বুদ্ধি এখন আমরা শিখব, ঠিক আছে? খুবই ইউনিক একটা বুদ্ধি শিখব যে পাওয়ার কিভাবে গায়েব করা যায়, ঠিক আছে? আশা করি মানে শেষে সবাই এই জিনিসটা বুঝতে পারবা যে পাওয়ার কিভাবে সুন্দর মতো গায়েব করা যায়, ঠিক আছে? খুবই সুন্দর মতন পাওয়ার কিভাবে গায়েব করা যায়, খেয়াল করি। ওকে, তাহলে আমি সহজ একটা নিই, একবারে আমি লিখে আমি কজেরটা করে দেখাবো আর সাইনেরটা তোমরা বাসায় করবা। ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার n x dx, তাহলে n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 12 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, 1 কোটি হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে n এর মান, ঠিক আছে? তারপরে n একটি পূর্ণ সংখ্যা, এখানে একবারে কথা মাথায় হচ্ছে n একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 10 12 14 16 যা ইচ্ছা তাই হতে পারে, ঠিক আছে? আমরা এই অঙ্কটাকে ওই যে লিয়েটের যে মেথড বা গুণের নিয়ম, ওই নিয়মে আমরা অঙ্কটা করব। দেখো বুদ্ধিটা কি, জোর করে আমরা লিয়েটের নিয়মে করব, জোর করে খেয়াল করো। এইটাকে আমরা কজের পাওয়ার n-1, কজের পাওয়ার n-1 x ইন্টু কজ এক্স লেখা যায় না ভাই? লেখা যায় এটা?
অবশ্যই লেখা যায়। যেমন কস পাওয়ার তোমার 12 আছে, তুমি চাইলে এটাকে কজের পাওয়ার 11x ইন্টু কজ এক্স লিখতে পারো। এই হচ্ছে কথা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এইবার দুইজন আমরা জোর করে কিন্তু গুণের নিয়ম অ্যাপ্লাই করব। দেখো এই একটা ভদ্রলোক এবং এই একটা ভদ্রলোক দুইজন গুণ আকারে আছে, তাহলে আমি ইচ্ছা করে এইটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি, একটাকে ইউ ধরলাম ভি। আসলে দুইটা কিন্তু দুইটাই কজের ফাংশন, আমি জোর করে ধরলাম একটা ইউ একটা ভি। তাহলে ফর্মুলা আমরা শিখছিলাম যে ইউ ইন্টু ভি এর যোগজীকরণ, তার মানে কজ n-1 এক্স ইন্টু হচ্ছে ভি এর যোগজীকরণ, তার মানে কজ এক্সের যোগজীকরণ। খেয়াল করো ভাই, খেয়াল করো, ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস ইউ এর অন্তরীকরণ, তার মানে ডিডিএক্স অফ কজ পাওয়ার n-1 এক্স, এই n-1 কিন্তু পাওয়ার, ইন্টু হচ্ছে ভি এর যোগজীকরণ, তার মানে কজ এক্সের যোগজীকরণ। এই যা রেজাল্ট হবে, এই পুরা রেজাল্টটাকে আবার এক্সের সাপেক্ষে যোগজীকরণ। খেয়াল করো ভাই, আমি কজ পাওয়ার এনকে ইচ্ছা করে দুইটা ভাগে ভেঙে নিছি, একটা কজ আর একটা কজ টু দি পাওয়ার n-1। খেয়াল করো ভাই, এবার দেখো এইটা হচ্ছে কজ পাওয়ার n-1 এক্স, কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন এক্স, তাই তো, মাইনাস, দেখো আমরা এই ফর্মুলা জানি যে ডিডিএক্স অফ একবারে 1 নম্বর ফর্মুলা এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এইটা তো কজ এক্সের পাওয়ার n-1, কজ এক্সের পাওয়ার n-1, তাহলে n-1 সামনে চলে আসলো আর পাওয়ার 1 কমে গেল, তার মানে কজের পাওয়ার n-2, তাই তো। কিন্তু কাকে এক্স চিন্তা করছি? কজ এক্সকে এক্স চিন্তা করছি, কিন্তু সে কি এক্স না সে কজ এক্স? তাহলে ইন্টু আবার কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। আশা করি বুঝতে পারছি, যেহেতু তোমরা অ্যাডমিশন দিবা বা কিছুদিনের মধ্যে, তাহলে তোমাদের এটা বোঝা উচিত। আর এইখানে কজ এক্সকে যোগজীকরণ করলে, কজ এক্সকে যোগজীকরণ করলে হবে হচ্ছে সাইন এক্স। এই যা রেজাল্ট, এই টোটাল রেজাল্টটাকে আবার যোগজীকরণ, ঠিক আছে? এই এতটুকু বুঝতে পারার কথা, খুব সহজ জিনিস। খেয়াল করো এর পরের লাইন সবাই একটু ভালো মতন খেয়াল করো। এই মাইনাস এইখানে এসে হয়ে যাবে প্লাস। আচ্ছা আমি একটু দেখি কে কি কমেন্ট দিচ্ছে। ওকে, আচ্ছা আমি একটু কমেন্ট পড়তেছি না, যাই হোক আমরা টাইমটাকে ব্যবহার করি আর কি, কমেন্ট পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। একটু খেয়াল করো এর পরের লাইনটা, কস টু দি পাওয়ার n-1 এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই সাইন এক্স আর এই সাইন এক্স মিলা হবে হচ্ছে সাইন স্কোয়ার, তার মানে ইন্টিগ্রেশন অফ n-1 ইন্টু কস টু দি পাওয়ার n-2 এক্স। দেখো ভাই এই সাইন এক্স আর এই সাইন এক্স হচ্ছে সাইন স্কোয়ার, অঙ্কে তো কোথায়ও কস দিয়ে শুরু করছিলাম, তো ওই সাইন স্কোয়ারকে আমি লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স, ইচ্ছা করে লিখে ফেললাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? সাইন স্কোয়ার আর আমি লিখলাম না, একবারে লিখলাম, ঠিক আছে? এর পরের লাইনটা আমি উপরে লিখবো, এই জন্য উপরে একটু মুছে ফাঁকা করি। সবাই জাস্ট আলটিমেট ব্যাপারটা বোঝার ট্রাই করো, অঙ্কটা কঠিন না, আমরা লাস্ট লাইনটাকে ব্যবহার করব। খেয়াল করো এই লাইনের পরের লাইন, cos টু দি পাওয়ার n-1 এক্স, সাইন এক্সের মতন থাকলো সাইন এক্স, এবার এইটা দিয়ে এই 1 মাইনাস এটার গুণ, ঠিক আছে? তাহলে প্লাস ইন্টিগ্রেশনটা থাকলো, এইটা দিয়ে এইটার গুণ, তার মানে n-1 এটা দিয়ে গুণ করলে 1 এর সাথে প্রথমে গুণ, তার মানে cos টু দি পাওয়ার n-2 এক্স ডিএক্স, মাঝখানের চিহ্ন মাইনাস n-1 এর মতন থাকলো। আচ্ছা ইন্টিগ্রেশন লিখে দিই, এই পুরাটা দিয়ে এই cos স্কোয়ারকে গুণ, তাহলে এই পুরাটা দিয়ে cos স্কোয়ারকে গুণ, আর এইটা আছে cos টু দি পাওয়ার n-2, তার মানে n-1 ইন্টু হয়ে যাবে হচ্ছে cos এর পাওয়ার nx dx। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? এই পর্যন্ত গুণ করছি আর কি মাঝখানে, ঠিক আছে? মুছে দিলাম। এবার খেয়াল করো এই অঙ্ক, এই লাইনটা কিন্তু cos টু দি পাওয়ার nx
ডিএক্স, এই লাইন থেকে এত দূর পর্যন্ত আমরা চলে আসছি। তাহলে এই জিনিসটাই আমাদের কিন্তু বাম পক্ষ, তার মানে cos টু দি পাওয়ার nx dx, cos টু দি পাওয়ার nx dx বাম পক্ষ। তাহলে এই ডান পাশের এই যে জিনিসটা আছে এটাকে আমরা বামে নিয়ে যাব। তাহলে এর পরের লাইন খেয়াল করো, cos টু দি পাওয়ার nx dx, একটু সিম্পলি বুঝতে পারবা, এইটা থেকেই কয়েক লাইন করে এই লাইন আসছিলাম। তাহলে এইটা ইকুয়াল টু এই জিনিস, এই টোটাল জিনিসটা বামে নিয়ে আসবো। বামে নিয়ে আসলে দেখো প্লাস হয়ে যাবে n মাইনাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু এইটা থাকবে। এটা থাকবে হচ্ছে এইটা cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান x সাইন এক্স প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। ঠিক আছে, যারা সাথে সাথে লিখতেছো তারা একটু ভালো মতো বুঝতে পারবা। এইবার এই বাম পাশের এইটা দিয়ে যদি গুণ করো, এইটা দিয়ে গুণ করার পরে দেখবা এটা হবে n cos টু দি পাওয়ার nx dx মাইনাস এটা একটা একটা কেটে যাবে। তাহলে তোমার বাম পাশ, আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা এমনি বুঝতে পারবা। এইটা দিয়ে n মাইনাস ওয়ানকে গুণ করো, দেখবা একটা একটা কেটে যাবে, শুধু এইটা পড়ে থাকবে n cos টু দি পাওয়ার হচ্ছে nx dx ইকুয়াল টু তোমার থাকবে এইটা cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স প্লাস n মাইনাস ওয়ান ইন্টু cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। এখন এই nটা এই পাশে চলে আসবে, তার মানে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx, এই nটা যদি ডানে চলে আসে তাহলে 1/n ইন্টু cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স প্লাস n মাইনাস ওয়ান ভাগ n ইন্টু cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। ঠিক আছে, এই হচ্ছে কথা। লাস্ট একটা প্লাস সি, এই হচ্ছে আমাদের আলটিমেট লাইন, এই হচ্ছে আমাদের আলটিমেট লাইন। এই লাইনটা লাস্ট পর্যন্ত, এই লাইনটা লাস্ট পর্যন্ত যে লাইন আসছে, এই লাইনটা সবাই খাতায় লিখে এই লাইনটার দিকে একটু তাকায় থাকো। আমাদের আলটিমেট লাইনটা আসছে এইটা, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx। একবার যদি ভাই এই লাইনটা তুমি মনে রাখতে পারো, তাহলে সাইন কজের পাওয়ার যাই থাক না কেন তুমি অঙ্ক সলভ করতে পারবা। এটা হবে হচ্ছে 1/n cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স, ঠিক আছে, ইন্টু হচ্ছে সাইন এক্স প্লাস n মাইনাস ওয়ান ভাগ হচ্ছে n ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। ঠিক আছে, লাস্ট লাইনটা সবাই, লাস্টের লাইনটা যে উপরে লাল কালারে লিখছি, এই লাইনটার দিকে সবাই চেয়ে থাকো এবং লাইনটাকে নিজের ভিতরে বসায় ফেলার ট্রাই করো। এইবার দেখো অঙ্ক কত সহজে হয়। এই লাইনটাকে ডিরেক্ট ফর্মুলা আকারে অ্যাপ্লাই করা যাবে, এই লাইনটাকে ডিরেক্ট ফর্মুলা আকারে অ্যাপ্লাই করা যাবে। যেমন ইন্টিগ্রেশন অফ cos পাওয়ার 4x dx আসছে, রেজাল্ট বলো n এর মান কত, n এর মান 4, n এর মান কত, n এর মান 4, n এর মান কত, n এর মান 4। তাহলে আমরা লিখব 1/4, 1/4, এটা কজের পাওয়ার n এর চেয়ে এক কম, তার মানে cos কিউব এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স, খেয়াল করো, প্লাস n এর মান হচ্ছে 4, তার মানে 4 মাইনাস 1/4, তার মানে হচ্ছে 3/4, 3/4 ইন্টু কজের পাওয়ার 2 কমে যাবে, n মাইনাস 2 ছিল 4 হয়ে যাবে হচ্ছে cos স্কোয়ার এক্স ডিএক্স। বুঝছে কে? সবাই বুঝছে? এটা সবাই বুঝছে? ওকে, এরপরেরটা খেয়াল করো, 1/4 cos কিউব এক্স সাইন এক্স প্লাস 3/4, জাস্ট cos স্কোয়ারকে এখন করলেই হয়ে যাবে, জাস্ট cos স্কোয়ারকে। cos স্কোয়ারকে তো তোমরা এমনি পারবা, cos স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেশন অফ হাফ ইন্টু 1 প্লাস cos 2x, তাই তো, 1 প্লাস cos 2x, বাকিটুকু পেরে যাবা। ঠিক আছে, এইবার আশা করি বুঝতে পারছো। এই যে এইবার এটা পারবা না, এটা বাকিটুকু পেরে যাওয়ার কথা। ঠিক আছে, এবার আমি একটা বড় পাওয়ার নিয়ে সলভ করি, একটা বড় পাওয়ার নিয়ে। কজেরটা পারলেই সাইনেরটা পারা যায়। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার
ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার ধরো আসছে হচ্ছে 7x dx, কজের পাওয়ার 7x, তার মানে n এর মান হচ্ছে 7, n এর মান 7, ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তার মানে 1/7 কজের পাওয়ার 1 কমে যাবে, কজের পাওয়ার 6x sin x প্লাস 7 - 1 তার মানে 6/7, 7 - 1/7 ইন্টু কজের পাওয়ার 2 কমে যাবে, কজের পাওয়ার 5x dx। ঠিক আছে, এই যে পাওয়ার 5 এই জায়গা আবার সেম আর একটা রুল দিতে হবে, সেম নিয়মে আবার ফর্মুলা দিতে হবে। তাহলে 1/7 কজের পাওয়ার 6x sin x, 6/7 বাইরে রেখে দিলাম, আবার সেম ফর্মুলা, এই ফর্মুলা। তাহলে 1/5 কজের পাওয়ার 1 কমে যাবে, তার মানে কজের পাওয়ার 4x ইন্টু সাইন এক্স প্লাস n-1 তার মানে 5 - 1, সো 4/5 প্লাস দিয়ে প্লাস 4/5 পাওয়ার 1 2 কমে যাবে, তার মানে কজের পাওয়ার কিউব এক্স ডিএক্স। তাই তো লাস্টের লাইনে আবার সেম ফর্মুলা দিবা, আবার সেম ফর্মুলা, তার মানে 1/7 কজের পাওয়ার হচ্ছে 6x sin x। একবার বুঝে গেলে ভাই পাওয়ারের যে মজা, একবার বুঝে গেলেই দেখবা মজা কত। প্লাস এইটা দিয়ে এটা গুণ করলে, একবার গুণ করে দিয়েই লিখি, তাহলে এটা হবে হচ্ছে 6/35, তার মানে 6/35 কজের পাওয়ার হচ্ছে 4x sin x প্লাস এটা দিয়ে এটাকে গুণ করে দিলে হবে হচ্ছে কত হবে 20, নিচে 5 সাথে 35, 20/35 ইন্টু হচ্ছে cos কিউব এক্স ডিএক্স। তাহলে এই cos কিউব এক্সে আবার সেম ফর্মুলা দিবা। আমি শুধু cos কিউবের এই অংশটার রেজাল্ট কত হবে উপরে লিখে দিচ্ছে, cos কিউব এক্স, শুধু cos কিউব এক্স ইন্টিগ্রেশন অফ ওই এইটুকুকে আলাদা করে লিখতেছি সবুজ কালি দিয়ে উপরে, দেখো এইটুকুকে। তাহলে 1/কিউব cos স্কোয়ার সাইন এক্স, তাহলে কিউব -1 তার মানে 2/3, 2 কমে যাবে, ইন্টিগ্রেশন অফ cos x, আর ইন্টিগ্রেশন অফ cos x মানে এই জায়গায় আমরা ডিরেক্ট লিখে দিতে পারি sin x। তাহলে এই সবুজ অংশটা আমরা এই লাস্টে এখানে বসায় দেব, শেষ অঙ্ক। তাহলে পাওয়ার 7 থেকে পারলাম, পাওয়ার যদি 50 হয় তাও তুমি পারবা যে প্রতি ধাপে 2 2 2 2 করে কমে যাবে, প্রতি ধাপে 2 করে 2 করে 2 করে কমবে। ঠিক আছে, কজ আর সাইনের পাওয়ার যাই থাক তুমি এখন সব পারবা। ঠিক আছে, তো আমি কজের ফর্মুলাটা কিভাবে আসলো সেটা তোমাদেরকে প্রমাণ করে দিলাম। আমি সাইনের ফর্মুলাটা লিখে দিই, তোমরা বাসায় নিজে নিজে প্রমাণ চাইলে করতে পারো। সাইন পাওয়ার এক্স ডিএক্স, এইটা সেম ফর্মুলা ভাই, সেম ফর্মুলা, এইটার সাথে এটা সেম ফর্মুলা, জাস্ট প্রথমটা হবে -1/n, আর কোনো চেঞ্জ নেই। এইটা এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে দেখো কজের ক্ষেত্রে কজ হয়েছিল, সাইনের ক্ষেত্রে সাইন, তার মানে সাইন n-1x, কজের জায়গায় জায়গা ছিল সাইন, তাহলে সাইনের জায়গায় যা হবে কজ প্লাস n-1/n ইন্টু হচ্ছে সাইনের পাওয়ার 2 কমে যাবে। ঠিক আছে, সেম ফর্মুলা, কজেরটা প্লাস সাইনেরটা মাইনাস। সাধারণত কজ সাইনের ম্যাক্সিমাম ফর্মুলায় কজেরটা হয় হচ্ছে প্লাস, সাইনেরটা হয় হচ্ছে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, একটু আগে যে পাওয়ার হরন টাইপের দেখাচ্ছিলাম, ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, তাহলে কজ আর সাইন। আচ্ছা, আজকে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এতক্ষণ ধরে মাথায় পাগল হয়ে যাবে, তো আমরা আলোচনায় পর্যন্তই সেরে দিই। ক্যালকুলাসে অনেক জিনিস শেখার আছে ভাই, বিলিভ ইট অর নট, ইন্টারমিডিয়েটের যত যা যা আছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে ক্যালকুলাস, সবচেয়ে সহজ জিনিস ক্যালকুলাস। ক্যালকুলাসকে কাঁপায়া পড়ে ফেলতে হবে। ক্যালকুলাস হবে হচ্ছে ভর্তি পরীক্ষায় তোমার উত্তরানোর মূল মন্ত্র। ঠিক আছে, এবং শুধু বই ভাই, বইয়ের বাইরে কিচ্ছু করতে হবে না, জাস্ট বইয়ের অঙ্কগুলোকে এক প্রকারে খেয়ে ফেলতে হবে, ভাই, বিলিভ ইট অর নট, জাস্ট বইয়ের বাইরে কিচ্ছু করতে হবে না। বই, কথা বুঝছি কি, বইয়ের বাইরে কিছুই নাই, মাথায় রাখতে হবে, বইয়ের বাইরে কিছুই নাই। বই তোমার একমাত্র জিনিস, বোর্ড পরীক্ষার জন্য হোক এবং ভর্তি পরীক্ষার জন্য হোক। প্রয়োজনে 2019 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় যে 20টা ম্যাথের কোশ্চেন আসছে, একটা বই খোলো, বইয়ে খুঁটিনাটি খুঁজতে থাকো, তুমি দেখো কয়টা হুবহু বই থেকে আসছে। বিলিভ ইট অর নট, বই এবং লাস্টে পড়তে হবে বিগত বছরের কোশ্চেন।
প্রস্তুতি নিতে হবে স্ট্রং। বইতে যা নাই বইয়ের বাইরের কোনো জিনিস পড়তে হবে না, বাইরের নিয়মে বইয়ের জিনিস পড়তে হবে। বাইরের থেকে নিয়ম শিখবা, বাট বই থেকে পড়তে হবে। এমন একটা টপিক যা বইতেই নাই, একটা অঙ্ক বইতেই নাই, আমি ওই বইতে অঙ্ক তোমাকে শেখা কোনো লাভ নাই ভাই, অহেতুক অহেতুক। ঠিক আছে, অহেতুক জিনিস শিখে কোনো লাভ নাই। আমি বলে দিচ্ছি, ভর্তি পরীক্ষার দিন তুমি কলেজে মানুষ কাপায় রেজাল্ট করে, ইন্টারমিডিয়েটে কাপায় রেজাল্ট করে, বাট ভর্তি পরীক্ষার দিনেও পাগলায়া যায়। এর কারণ হচ্ছে, যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কথা বলো ভাই, একই দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমার 8টা সাবজেক্টের পরীক্ষা একদিনে দিতে হবে। ফিজিক্স 2টা, পেপার 1 পেপার 2, ম্যাথ 2টা, বায়োলজি 2টা, কেমিস্ট্রি 2টা। বাট বোর্ড পরীক্ষায় দাও তুমি শুধু ম্যাথ ফার্স্ট পেপার, শুধু ম্যাথ সেকেন্ড পেপার, শুধু ম্যাথ ফার্স্ট পেপারে কাঁপানো যায় ভাই। 8টা সাবজেক্টের পরীক্ষায় একদিন কাঁপানো যায় না। ওই দিন দেখবা পরীক্ষার হলে ঢুকার আগে অঙ্ক পারো, পরীক্ষার হল থেকে বের হয়ে অঙ্ক পারো, পরীক্ষার হলে বসে বসে অঙ্ক পারো না, মাথায় ভাই গ্যাঞ্জাম হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই বইয়ের বাইরে কোনো প্রস্তুতি নেওয়া যাবে না। অহেতুক জিনিস শিখে, যেহেতু মস্তিষ্কে চাপ হবে, অহেতুক জিনিস শিখে মাথায় লোড বাড়ানোর কোনো দরকার নাই। মূল বই তোমার একমাত্র সাফল্যের চাবিকাঠি হবে, মূল বই এবং কোশ্চেন ব্যাংক। বেস্ট অফ লাক। সবাই আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য অনেক 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 দোয়া থাকলো। দেখা হবে বিজয়ের মঞ্চে।